অ্যাজ এ ম্যান হিসেবে সাকিব অনেক বোকা ছেলে, অনেক বোকা ছেলে। ও যদি মনে করতো যে আমি সাকিব আল হাসান, আমার উপরে আর কোনো মানুষ, মানে আমি সবার উপরে থাকবো, ভাই এটা যদি চিন্তাই করতো ওই স্টাম্পে লাথি মারতো না। না না, একদম না। আমি যদি ওই দিন খারাপ খেলতাম, মানুষ আমাকে গালিগালাজ করতো যে আমারে যখনই সুযোগ দেয় আমি খারাপ খেলি। খেলা মানে হাসি, খেলা মানে কান্না। বিয়ন্ড দ্য গেম, খেলার চেয়ে বেশি কিছু। বিয়ন্ড দ্য গেমের আজকের পর্বে সবাইকে স্বাগত। আপনারা তো আসলে বুঝেই ফেলেন থাম্বনেল যেহেতু দেই যে কে অতিথি। তবে ওই যে আমি একটা লাইন বলতে চাই, আমি ইমরুল কায়েসকে বিশেষায়িত করব না যে ইমরুল কায়েস এই, ইমরুল কায়েস ওই। আমি বলবো যে বাংলাদেশের সবচেয়ে ডিপ্রাইভড ক্রিকেটার বাংলাদেশের ইতিহাসে এত বেশি অবহেলিত এবং এত বেশি অবিচারের শিকার কোনো ক্রিকেটার আসে নাই। শুধু অবিচারের গল্প শুনবো না আমরা তার কাছ থেকে, সে এত কিছুর পরেও বাংলাদেশের ক্রিকেটকে অনেক কিছু ফিরাইয়ে দিতে চাচ্ছে। সেই গল্পগুলোও কম বেশি একটু শোনার চেষ্টা করব। সাগর, ইমরুল কায়েসের ডাকনাম সাগর, স্বাগতম আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। সাগর, কেমন আছো? কেমন চলতেছে? খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। সাগর, তোমারে দেখলে আমার প্রথম, মানে তোমার সঙ্গে কথা বলতে গেলে প্রথম যে জিনিসটা মনে পড়ে সেটা হচ্ছে সম্ভবত 2007 সালে ফতুল্লায় তোমার একটা ইন্টারভিউ নিয়েছিলাম, তুমি একটা সেঞ্চুরি করছিলা। সেই সময় তুমি বলছিলা যে বন্ধু জুনায়েদ বলছে যে 5টা সেঞ্চুরি করলে ন্যাশনাল টিম, এবং 5টাই মনে হয় করছিলা, করে 5টা বা 4টা করে। ওই টাইমটার কথা, ওই টাইমটা কেমন ড্রিম নিয়ে খেলতা বা ওইটা মনে পড়ে? দেখো না, প্রথমত আমি জুনায়েদ একসাথে প্র্যাকটিস করতাম রাজশাহীতে। আমাদের কোচ জামিলুর রহমান সাদ ভাই, আরও অনেকে প্র্যাকটিস করতো ওখানে। তো আমাদের কম্পিটিশনটা এরকম থাকতো যে কে কখন ঢাকা লিগ ভালো খেলবে, ঢাকা লিগ আগে খেলবে, ভালো খেলবে। তো জুনায়েদ আমাদের ভিতরে ফার্স্ট সে ঢাকা প্রিমিয়ার লিগ খেলা শুরু করে এবং খুব সাকসেসফুলি ওই বছর রান করে। তা আমি তাকে পরামর্শ নিতাম ওর সাথে যে আমরা কিভাবে এখানে যেতে পারি। ও প্রবাবলি 1 বছর ভালো খেলে এই টিমে কলও পেয়ে যায়। তো ও বলে যে তোমাকে 100 করতে হবে, তুমি সেঞ্চুরি না মারতে পারলে তোমার কেউ চিনবে না, তুমি 50-60 রান করে আসলে এখানে লাইভ লাইটে আসা যায় না। তো ওইটা মাথার ভিতরে চলে আসে। তো তারপরে যখন বিগ অপরচুনিটি যখন পেয়ে যায় একটা ন্যাশনাল লিগ খেলার, তখনই চেষ্টা করি যে এই অপরচুনিটি ছাড়া যাবে না, এখান থেকে নিজেকে শো করতে হবে। ওই সময় ন্যাশনাল লিগ, বিশেষত তুমি যে টিমে খেলতা, খুলনা টিম একেবারে তখনকার জাতীয় দলের মতো, ওই টিমে সেরা পারফর্মারদের একজন হওয়া খুব কঠিন ব্যাপার ছিল অবভিয়াসলি। কারণ আপনার ওই সময় খুলনা টিমে থাকতো, আমি যদি ভুল না করি, হাবিবুল বাশার সুমন ক্যাপ্টেন, মানজার রানা ছিল, তুষার ইমরান ছিল, মানে বড় বড় না, মাশরাফি ভাই মাশরাফি, সাকিব। তো এর ভিতরে আসলে আমি তখন তো ভেরি ইয়াং, আমি যখন গেছি আমি তখন ছোট। তখন আমি ওদের খেলবো কি, ওদেরকে আমার আগে দেখাটাই বড় জিনিস হয়ে যেত, যে এদের সাথে খেলা তো আমি টেলিভিশনে দেখেছি, এখন এদের সাথে খেলছি। প্লাস আমি যখন ভালো খেলা শুরু করলাম আলটিমেটলি, তখন আমাদের প্রত্যেকটা প্লেয়ার আমাকে খুব সাপোর্ট দিয়েছে। এবং স্পেশালি আমার মনে আছে যে উনি মারা গেছেন আমাদের সেতু ভাই। সেতু ভাই আমাকে খুব সাপোর্ট করতো। আচ্ছা আচ্ছা। রানা ভাই সাপোর্ট করতো, মানজার রানা। তো এই দুজন মানুষ আমাকে খুব হেল্প করছে ইনিশিয়ালি যখন আমি খুলনা ডিভিশনে আসি। আমাদের শ্রদ্ধেয় কোচ ছিলেন সালাউদ্দিন ভাই, উনি খুলনা মারা গেছেন। সালাউদ্দিন ভাইও খুব হেল্প করেছিলেন। তো ওভারঅল আসলে খুলনা ডিভিশনটা একটা খুব মানে ফ্যামিলির মতো, এবং একদম খুবই আমরা এনজয় করছি ওই টাইমটাই। আমার একটা জিনিস খুব মনে আছে যে এই যে রাজু ছিল তখন টিমে, খুলনা টিমে, রাজ্জাক। তো তুমি তো এদের সবার কাছে ওই সময় একটা আদরের ইয়ে ছিল, এদের চেয়ে বয়সে বেশ ছোট, ফলে তোমার নিয়ে খুব দুষ্টুমি করতো ওরা। আর এমনিতেই খুলনা টিমটা খুব ফিজিক্যাল ছিল, সবাই দেখা হইলেই একজন আরেকজনের জড়ায় ধরতেছে, একজন আরেকজনের ঠেলা মেরে ফেলে দিচ্ছে। খুলনা টিমটা খুব ফ্যামিলি। মানে আগে ছিল কি, মানে ক্রিকেটে ধরেন এত মানে ফাইন্যান্সিয়ালি এত সাপোর্ট পেতো না প্লেয়াররা। খুলনা ডিভিশনে আমাদের তখন ডিএ ছিল প্রবাবলি 500 না 600 টাকা। আমরা পুরো সিজন খেললে পেতাম হয়তো বা 15 থেকে 20,000 টাকা। মানে এটা ন্যাশনাল লিগের কথা বলছি। বাট তারপরে সবাই খুব মানে মন প্রাণ দিয়ে আমার ডিভিশনের জন্য খেলতাম, মানে অন্যরকম একটা ফিলিংস কাজ করতো। তো
তো আমি দেখতাম যে যখন সাকিব খেলছে, সাকিব আমি একই এজের অবশ্য ছিলাম, নাজমুল সাদাত ছিলাম। তো ওই টাইমটাতে আপনি একবার মনে আছে কি জানা, আমাদের ন্যাশনাল লিগের পরে কিন্তু একটা ওয়ান ডে চালু করেছে। হ্যাঁ হ্যাঁ, ন্যাশনাল লিগের সঙ্গেই হতো ওয়ান ডে এক রাউন্ড 4 দিনের ম্যাচ হতো, এক রাউন্ড ওয়ান ডে খেলা ওয়ান হতো। ডে খেলা তো হতো। এই টুর্নামেন্টটাকে মানে এই সিজনটাকে খুব মানুষ মানে মানে একটা বিরাট হয়েছিল। আমি তখন ন্যাশনাল টিমের খেলাটা ফিল করতেছিলাম। আচ্ছা আচ্ছা, যেভাবে দর্শক আসছে মাঠে, ও দর্শকের মাঝে খেলতেছি। আমি খুলনার হয়ে 2-1 ম্যাচও জিতাইছিলাম ওই সময়, ওই সিজনে। তো ওই যে ন্যাশনাল টিমে খেলার যে একটা ভাইব আমি পেয়ে গেছিলাম ওই সময়। তো তখন আমি ড্রিমটা আরও বড় দেখা শুরু করি যে ন্যাশনাল টিমে খেলতেই হবে। এবং 2007-08 মানে একদম তোমার শুরুটার যে সময়, ওই সময়টাই কিন্তু মিডিয়াও সাপোর্ট দিচ্ছিল। আমার মনে আছে আমি ফতুল্লাতে, খুলনাতে, রাজশাহীতে ম্যাচ কভার করতে যেতাম, কিন্তু পরে সেটাও বন্ধ হয়ে গেল। মানে এনসিএলের ওই যে একটা বিশেষত, একদিকে খুলনা টিম আর একদিকে পাইলট ভাইদের রাজশাহী টিম, তখন তো অবিভক্ত রাজশাহী টিম, দারুণ দুইটা বন্ডিংওয়ালা টিম ছিল। হ্যাঁ, মানে ওই সময় খুলনাতে তো ম্যাক্সিমাম ন্যাশনাল কালার ছিল। ন্যাশনাল রাজশাহীতেও রাজশাহীর অনেক প্রফেশনাল। রাজশাহী টিম কিন্তু সবসময়তেই খুবই প্রফেশনাল। ওরা আপনি রিসেন্টলি এখনও দেখবেন যে ফিটনেস ক্যাম্প থেকে শুরু করে ওদের স্কিল ক্যাম্প সব কিছু সবার আগে থাকে ওরা। তো ওই দিক থেকে যেহেতু আমি রাজশাহী থেকে আমার ক্রিকেট শুরু বেড়ে ওঠা, আমি নিজের থেকে দেখেছি। আমি যখন খুলনা ডিভিশনের হয়ে খেলি তখন রাজশাহীর সাথে খেলাটা আমার জন্য আরেকটু বেশি মানে অনুপ্রেরণা দিত। তো যেটা দেখতাম ওই কম্পিটিশনটা আসলে এখন জাতীয় লিগে পাওয়া যায় না, কারণ এখন সবাই বেশি মানে কমার্শিয়াল হয়ে গেছে, বেশি প্রফেশনাল হয়ে গেছে। আগে আন্তরিকতা ছিল, খেলার ভিতরে অনেক প্রতিযোগিতা ছিল, এবং ওই মানে আমাদের প্রাইজ মানি নিয়ে আমরা যেভাবে আমরা কম্পিটিশন করেছিলাম, এটা সত্যি খুবই মানে প্রশংসনীয়। কারণ এখন টাকা বেড়েছে, এখন ডিএ বেড়েছে, ফ্যাসিলিটিস বেড়েছে, কিন্তু মানে ক্রিকেটটা খেলতে হয়, আমরা সবাই খেলি, আমাদের ইটস বিকাম এ প্রফেশন। বেশি বেশি মানে প্রফেশনাল হয়ে গেছে। তো ওই যে আমাদের ভিতরে যে আন্তরিকতাটা এখন আর নাই। আচ্ছা, এই একটা জিনিস সাগর, সেটা হচ্ছে যে তোমার বাড়ি হচ্ছে মেহেরপুরে, মেহেরপুর তো বিভাগ হিসাবে খুলনার মধ্যে, তুমি কেন ইয়েতে অমি বা জুনায়েদদের সঙ্গে রাজশাহীতে গেলা? এই এটা ব্যাপারটা ভেরি গুড কোশ্চেন আপনি। কারণ হচ্ছে যে দেখেন, আমার ক্রিকেটের স্টার্টটা হচ্ছে খুব ইন্টারেস্টিং। আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন আমার স্কুলের থেকে কিছু ফ্রেন্ডরা পাড়া মহল্লায় ক্রিকেট খেলে। তো আমার ক্লাবটার নাম মাসুম ক্লাব। হ্যাঁ, তো মাসুম ক্লাবের বড় ভাইরা পাড়া মহল্লার আমি তখন ওই যে মারুতি বলগুলোতে খুব ভালো ক্রিকেট খেলতাম। তো আমাকে বলছে, তুমি কি আমাদের সাথে খেলতে যাবে? আমি কোথায়? কুষ্টিয়াতে। কুষ্টিয়ায় মানে ক্রিকেট বলে। তা আমারে বলে যে খালেদ মাসুদ পাইলট খেলতে আসবে। আচ্ছা, মানে ওই কথা শুনে আমি ভেরি এক্সাইটেড যে খালেদ মাসুদ পাইলটের সাথে খেলবো, ইন্টারন্যাশনাল ক্রিকেটার, তাকে দেখবো, এটা অনেক বড় ব্যাপার। তো হ্যাঁ ভাই, আমি যাবো। তা আমাকে নিয়ে আসছে। আমি যাওয়ার পরে দেখি যে খালেদ মাসুদ পাইলট নাই। তা আমি খুব মন খারাপ, ডিপ্রেস। ঠিক, আমি এত দূর থেকে আসলাম খেলতে। তো আমার যে কোচ ছিলেন জামিলুর রহমান সাদ ভাই, ওনার এগেনস্টে খেলা, তখন শাহজাদা ভাই, ওনার সাদ ভাই, ওনারা আমাদের সাথে খেলতেছিল। তো আমি ওই ম্যাচে, তখন আমি ছোট, আমি ওই ম্যাচে কয়েকটা 6 মারছিলাম, বড় বড় 6। আচ্ছা আচ্ছা, ম্যাচ আমরা হারছিলাম, বাট আমার খেলা দেখে কোচ আমাকে বলছিল যে তুমি ভালো করে প্র্যাকটিস করো। সাদ ভাই, ওকে, মানে সাদ ভাইয়ের একটা গুণ কি, সাদ ভাই আপনার প্লেয়ার পিক করতে পারে। ওকে, সে আন্ডার-15 থেকে বলেন আর আন্ডার-17 থেকে বলেন, যাকে দেখে মনে করে যে না, এর ভিতরে ট্যালেন্ট আছে, অনেক দূর যাবে, ওকে পিক করে, মানে বলে দেয় যে তুমি প্র্যাকটিস করো বা তুমি কষ্ট করো। এরপরে আমার মাথায় কথাটা ঢুকে গেছিলো যে আমাকে বলেছিল যে তুমি প্র্যাকটিস করো। তা আমি যখন এসএসসি পাস করলাম, তা আমার বাবা আমাকে বললো যে তুমি কি করবা, তুমি কি ঢাকাতে প্র্যাকটিস করবা, ভর্তি হবা, না মেহেরপুরে থাকবা? আমি বলছি না, আমি রাজশাহী যাব। আচ্ছা, তার আগে বিকেএসপিতে ভর্তি হওয়ার জন্য অনেক ট্রাই করেছি, হয় নাই। রাজশাহী কোথায় যাবা? আমার এখানে একটা কোচ আছে, আমাকে এই কথা বলেছে, আমাকে কোচের কাছে নিয়ে চলো। আচ্ছা, তো আমাকে কোচের কাছে নিয়ে আসলো 2002-এ। হ্যাঁ, দিয়ে আমার বাবা সাদ ভাইকে আমার পরিচয় দিল, উনি চিনছে আমারে। তারপরে এখান থেকে আমার প্র্যাকটিস শুরু, রাজশাহী থেকে। আচ্ছা, তো ফার্স্ট সিজনে আমাকে রাজশাহীতে ধরেন কেউই তো চেনে না। তো একটা প্র্যাকটিস ম্যাচে আমাকে 7 নম্বরে ব্যাটিং করিয়েছে। মানে একাডেমিদের ভিতরে ইন্টারনাল যে খেলাগুলো হয় না, প্র্যাকটিস ম্যাচ, তো 7 নম্বরে যখন ব্যাটিং করাই, আমি খুব ভালো খেলেছি।
আচ্ছা আচ্ছা তো পরের দিন কোচ আমাকে বলতেছে তুমি কি নাম্বার 3-তে ব্যাটিং করতে পারবা? আমি জি পারবো। আমি তারপর নাম্বার 3-তে ব্যাটিং করা শুরু করি। নাম্বার 3-তে যখন ভালো খেলি তখন সাদ ভাই আমাকে বলে তুমি ওপেন করতে পারবা? আমি জি আমি পারবো। তো আমাকে তখন তো ধরেন ঢাকা লিগগুলো তো সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন ম্যাটে হতো। হ্যাঁ হ্যাঁ তো আমার উনিও প্ল্যান করছে যে আমাকে ঢাকায় খেলাবে। ওকে তখন থেকে আমাকে ঢাকা লিগ মানে প্র্যাকটিস করানো শুরু করে ওপেনার হিসাবে। আমাকে রেগুলার আমাকে ইন্টারনাল যে লিগগুলো হয় রাজশাহীতে খেলায় সব জায়গায় আমি পারফর্ম করি এভরিডে। আচ্ছা আচ্ছা এরপর থেকে সাদ ভাইয়ের মানে ধারণা চেঞ্জ হয় আমার উপরে। আমাকে তখন ঢাকাতে খেলায়। ঢাকায় ফার্স্ট সিজনে এসে আমি থার্ড ডিভিশনে আপনার 100 করি। কাদের হয়ে খেলছিলে প্রথম সিজন ঢাকা? ইয়াং পেগাসাস। আচ্ছা পেগাসাস মানে আসাফ ভাই আসাফ ভাইদের টিমে, হ্যাঁ ওনাদের টিমের হয়ে আমি ফার্স্ট না সেকেন্ড ম্যাচে আমি 100 করি গুলশান ইয়ুথ ক্লাব মাঠে। এবং ওই সময় বিকেএসপির এগেনস্টে করেছিলাম। তখন বিকেএসপি রানিং টিম, মুশফিকরা সাকিবরা অপোনেন্টে ছিল। ও মুশফিক সাকিবরা ওই টিমে ছিল। আচ্ছা তো আমি তো চিনতাম না ওই সময়। পরে আমি বিকেএসপি ছেলে মানে এটা 2004-05 দিকের ঘটনা হবে না, এটা 2003-এর ফার্স্টে আচ্ছা বা 2-এর লাস্টে এরকম সম্ভবত। এরপরে আমাকে ঢাকাতে সাদ ভাই রেগুলার খেলাতে থাকে সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন 2 সিজন খেলাইছে। আমি 2 সিজনে হাইস্ট রান গেটার। আচ্ছা আচ্ছা এরপরে আমাকে প্রিমিয়ার লিগ খেলাইছে। তো প্রিমিয়ার লিগে আমি ভিক্টোরিয়াতে খেলি। ভিক্টোরিয়াতে তো আমি কোনো সুযোগ পাচ্ছিলাম না। তখন রোজেল ভাই বড় বড় নেম, নাসিরুদ্দিন ফারুক, সঞ্চয় ভাই এরা। তো আমাকে তো ন্যাচারালি আমি ইয়াং ছেলে, আমাকে কীভাবে সুযোগ দিবে? তো একটা ম্যাচে নাসিরুদ্দিন ফারুকের বাবা আসে না, উনি অসুস্থ। তো অনেক প্লেয়ারকে জিজ্ঞেস করছে তোমরা কি ম্যাচ খেলবা আজকে? তখন আবনির সাথে খেলা। মাশরাফি ভাই তখন আবনিতে খেলে। আচ্ছা তখন অনেকে বলে যে না আমরা রেডি না, আমরা ইয়ে না। তা আমাকে বলছে তখন সাব্বির খান আমাদের ক্যাপ্টেন ছিলেন। আচ্ছা আমাদের ক্রিকেট অফস এর ম্যানেজার। সাব্বির ভাই এসে আমার বলে তুই কি খেলতে পারবি, রেডি? তুই? জি ভাই আমি খেলবো। তা আমি এর কাছ থেকে হেলমেট, ওর কাছ থেকে গ্লাভস, ব্যাট নিয়ে আমি ম্যাচ খেলছি। তো ফার্স্ট ম্যাচে আমি মনে হয় 22 না 23 রান করে আউট হয়ে গেছি। তো আমার ওই সাহস দেখে আমাকে ক্যাপ্টেন বলছে যে না তুমি নেক্সট ম্যাচও খেলবা। তো নেক্সট ম্যাচ আমাকে ব্রাদার্সের সাথে খেলা। আমি ব্রাদার্সের সাথে খেললাম, 42 না কত রানের একটা ইনিংস খেলছি। তো তারপরের ম্যাচ আবার মোহামেডানের সাথে খেলা, 95 না কত করছি। তখন তাপস ভাইরা মোহামেডানে খেলে। আচ্ছা আচ্ছা তো আমি ওই সিজনে আমি সেকেন্ড হাইস্ট রান গেটার হয়েছিলাম। তাও রেগুলার চান্স না পেয়ে আমি 3টা ম্যাচ না খেলে আমি তারপর সেকেন্ড ছিলাম। নাসিরুদ্দিন ফারুক ফার্স্ট ছিল। ওকে এরপর থেকে আমার শুরু। আমার মনে আছে যে ডিওএসএসের সাথে খেলা, তখন ডিওএসএস টিমে খেলে হচ্ছে আপনার সুজন ভাই, আকরাম ভাই ওরা। তো সুজন ভাই বল করছে, আমি গিয়ে সুইপ মারছি। সুইপ মারার পরে সুজন ভাই এসে আমার দিকে তাকায় আছে। আমার মানে উনি আমাকে স্লেজিং করে। আমি তো ভয় পেয়ে গেছি। উনি এরকম একটা মানুষ এসে আমাকে স্লেজিং করতেছে। খেলার শেষে আমারে বলছে যে সাবাস বেটা সাবাস, মানে একটা বুকে আমার করছে, থাবা দিছে। তো এরপর থেকে সুজন ভাই আমাকে একাডেমিতে পিক করে। আচ্ছা যে বিসিবি যে একাডেমি ছিল, একাডেমিতে পিক করে। আচ্ছা এর থেকে আমার শুরু হয় আসলে বিভিন্ন জায়গায় ট্যুর, একাডেমি ট্যুর। ফার্স্ট ট্যুর ছিল অস্ট্রেলিয়া, এরপরে বিভিন্ন দেশে ট্যুর করি আমি। এই টিম এর থেকে আস্তে আস্তে ন্যাশনাল টিমে চলে আসা। এবং ন্যাশনাল টিমে আসার আগেই মানে তোমার যখন বয়স বেশ কম, তখনই ইনফ্যাক্ট তোমার নামটা মোটামুটি ছড়ায় গেছে। বিকজ আমি ওই সময় হয়েছিল কি দেখেন, আমাদের ওই সময় ফার্স্ট ক্লাস ক্রিকেটে আসলে একসাথে এক সিজনে কখনো কেউ 4টা থেকে 5টা 100 করে না। আমি ওই সময় কিভাবে আমি বলে ফেলেছি যে আমি এই সিজনে 5টা 100 করবো, 5টাই করেছি। আমি সেই লোক ছিলাম। আপনি তো আমাকে জিজ্ঞেস করেছিলেন যে তোমার টার্গেট কি। তা আমি বলেছিলাম যে না, আমি বেসিক্যালি কথা বলেছিলাম যে জুনায়েদের ওই কথার প্রেক্ষিতে যে আমার টার্গেট এই বছর আমি 5টা। তুমি এটা উল্লেখ করছিলা যে আমার টার্গেট আমি নিজে ঠিক করিনি, আমার বন্ধু জুনায়েদ আমারে বলছে। পরে এটা আমি অনেকবার ভাবছি যে জুনায়েদের সঙ্গে সাগরের ফ্রেন্ডশিপটা হলো কিভাবে। এখন বুঝলাম। অমির সঙ্গেও কেউ এখানে অমির ভাইরা ওনারা তো ওই সময় 17 অলরেডি খেলে ফেলেছিল। ওনারা আমাদের সিনিয়র। অমি কি জুনায়েদ বা তোমাদের চেয়ে একটু সিনিয়র? আমি জুনায়েদ একসাথে খেলেছি। জুনায়েদও আসলে 17 খেলেছিল, কিন্তু অমি ভাই আমাদের সাথে এত ক্লোজ ছিল না। জুনায়েদ আমার সাথে ক্লোজ ছিল। ওকে ওকে তোমার সঙ্গে সাকিবের সম্পর্কটা হলো কোন জায়গায়? সাকিব তো তোমার এখন খুব ক্লোজ ফ্রেন্ড বা গত বেশ কিছুদিন ধরে। সাকিবের সঙ্গে সাকিবের সাথে আমার ক্লোজ হয়েছে আসলে সত্যি কথা বলতে কি, ও মাগুরার ছেলে, আমি মেহেরপুরের ছেলে। এর আগে তো কখনো আমরা কাউকে চিনতাম না, জানতামও না। আমরা যখন ন্যাশনাল লিগ খেলি তখন সাকিব আমার রুমমেট। ওকে। তো
আমার মনে আছে একদিন রাত্রে আমার সাকিব বলে যে দোস্ত চল আমরা, মানে আমরা খুব, ও আবার আমাকে খুব মানে করে নিয়েছিল, মানে ফ্রেন্ডলি করে নিয়েছিল। তো আমরা ও একসাথে খেতে যেতাম ন্যাশনাল লিগে একসাথে। আমি যখন ভালো খেলতাম তখন সাকিবও দেখতো যে আমি ভালো খেলতেছি। ওই একসাথে ফার্স্টে রুমমেট এখান থেকে আমাদের শুরু হয়। তারপর তো ন্যাশনাল টিমে আসলাম। ন্যাশনাল টিমে আসার পরে আপনার আমি যখন নিউজিল্যান্ড সিরিজে 100 করলাম মনে আছে আপনার, এরপরে আমি একসাথে আমরা এয়ারপোর্টে নামলাম। এয়ারপোর্ট নামার পরেও আমাকে বললো চল তুই একসাথে একটা প্রাইভেট ভাড়া করে আমরা বাড়ি যাই। আচ্ছা, তো আমি বাসায় গেলাম, সাকিবের বাসায় রেস্ট নিলাম। বাসায় রেস্ট নিয়ে আবার সাকিবের আম্মা আমাকে খুব আদর করলো। এরপর থেকে বাসায় গেলাম। এই যে এরপর থেকে আস্তে আস্তে ওর সাথে আমার একটা রিলেশন বিল্ড আপ হলো। ন্যাশনাল টিমে আমি ওকে খুব বিশ্বাস করতাম যে এই একটা ছেলে যে যাকে আসলে আপনি একটা কথা বললে মানে আস্থা রাখতে পারেন, যে ক্ষতি হবে না আপনার। এবং ও আমার প্রতি বিশ্বাসটা ওর ছিল যে আমি ইমরুলকে যদি একটা কোনো কথা বলি, ইমরুল এই কথাটা কখনো কাউকে বাজেভাবে করবে না, এবং আমার প্রতি তার বিশ্বাস। তারপর থেকে আমাকে সে একটা বিজনেসের অফার দেয়, যে রেস্টুরেন্ট বিজনেস। আমাকে বললো যে তুই কি বিজনেস করবি আমার সাথে? যদিও বা আমরা বিজনেসে ভালো করি নাই, ওর সাথে আসলে 2টা বিজনেস করেছি আমরা। কোভিডের কারণে আসলে আমাদের সব কিছু ব্যাড টাইম হয়ে গেছিলো। তো এখান থেকে সাকিবের সাথে ও আমাকে অ্যাজ এ পার্টনার হিসাবে দেখছে যে আমার অনেস্টি, আমি কিভাবে ডেডিকেশন দিয়ে আমি কাজ করি, যে কাজটা করি। আমার মনে তারপর থেকে তার বিশ্বাসটা আমার প্রতি তার তৈরি হয়েছে। এটা কিন্তু মানে তুমি যেহেতু তার ঘনিষ্ঠ বন্ধু, তুমি ভালো বলতে পারবা সাকিব নিয়ে 2 ধরনের কথা। একটা তো বাজারে বহুল প্রচলিত, কারোর সঙ্গে মেশে না, খুব অ্যারোগ্যান্ট, ইন্ট্রোভার্ট, নিজের মতো থাকে, কাউরে পাত্তা দেয় না। কিন্তু ওর সঙ্গে যাদের ঘনিষ্ঠতা আছে তারা আবার বলে যে ও যাদের ট্রাস্ট করে তাদের একদম ট্রাস্ট করার মতো করেই করে। বাট তোমার কাছে মনে হয় কি মানুষ সাকিব কেমন? সাকিব আমার কাছে যেটা মনে হয় যে অ্যাজ এ ম্যান হিসেবে সাকিব অনেক বোকা ছেলে, অনেক বোকা ছেলে। এটা কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি বিশ্বাস করি। কারণ দেখেন সাকিব যে পজিশনে ছিল আজকে বাংলাদেশ ক্রিকেটে, সাকিব যদি একটু চালাক হতো বা একটু স্মার্টলি সব কিছু করতো, সাকিবের সাথে বোর্ডের রিলেশন ভালো থাকতো, সাকিবের সাথে সাধারণ মানুষও খুব সাকিবকে মাথায় তুলে রাখতো। সাকিব আসলে ওই অ্যাক্টিং জিনিসটা পারে না, ন্যাচারাল। সাকিবের ভিতরে যেটা আসে, আপনাকে পছন্দ হচ্ছে না, ভালো লাগতেছে না আপনার কথা, আপনাকে মুখের উপর স্ট্রেট বলে দিবে যে ভাই আপনার এটা ভালো লাগতেছে, আপনি যান এখান থেকে। বাট অনেকেই থাকে কি আপনাকে ভালো লাগছে না, বাট তারপরে আপনার সাথে কথা বলতেছে, খুবই অ্যাক্টিংভাবে কথা বলতেছে। এই জিনিসটা সাকিবের ভিতরে নাই, মানে ও ফেক না। সাকিব রেডি আমি যখন বই লিখি তখন ওর একটা বড় ইন্টারভিউ নিয়েছিলাম প্রায় 3 ঘন্টার। ওইখানে সাকিব এই কথাটা বলতেছিল যে দেখেন ভাই, আমি হয়তো বুঝি যে আমি অভিনয় করলে জনপ্রিয় হব, মানে যদি সবার মন রাখা কথা বলি, কিন্তু আমি এটা পারি না। আমি আসলে আমার নিজেরই এরকম এক্সপিরিয়েন্স হয়েছে যে সাকিবরে কোনো একটা অফার দিছে, একটা ইন্টারভিউর অফার দিছে, সাকিব সেটা স্ট্রেট হয়ে না করে দিছে যে ভাই এটা করব না। আবার এই মাস কয়েক আগে, এটা কন্টেন্টে বলা ঠিক হচ্ছে কিনা জানি না, আমার একটা রিসার্চের একটা সুযোগ আসলো অস্ট্রেলিয়ান একটা ইউনিভার্সিটিতে, স্টিল সেই চান্সটা আছে। তো আমি তাকে বললাম যে ভাইয়া ওরা আমার বলছে যে এরকম বড় কোনো একটা লেভেলের রিকমেন্ডেশন লেটার লাগবে, কারণ আপনার চেয়ে বড়ো কারোর আমি চিনি না, আর তার সঙ্গে আমার রেগুলার কথাও হয় না। তো উনি বললো যে কী লেখা লাগবে, আপনি লিখে আমার পাঠান, আমি আমার প্যাডে প্রিন্ট দিয়ে সই করে পাঠিয়ে দিচ্ছি। তা বললাম ভাই আপনি তাহলে একটু পড়ে কী করেন? বলুন না আপনার এইটুক ট্রাস্ট আমি করি, আমি পড়বো না, আপনি লিখে পাঠান, যা লিখবেন আমি সই করে দেবো। মানে আমি এইটা বুঝলাম যে এই ছেলেটা, এই যে তুমি যেটা বললা যে সাকিব একটা বোকা, এটা কিন্তু মানে আমার এই প্রথম মনে হলো যে কথাটা খুব সত্যি, যে আসলেই ওই পলিটিক্সটা বুঝলো না, মানে আমরা যেটা বলি গ্রামের ভাষায় পলিটিক্স করাটা, ওইটা বুঝলো না আসলে। না না না, একদমই না। কারণ আমি তো ওর সাথে দেখেছি, ও বিভিন্ন বিজনেসের সাথে ইনভলভ বেসিক্যালি। ওরে কিন্তু মানুষ ইউজ করেছে, একদম মানে প্রপারলি ইউজ করেছে। সাকিবের নামটা, সাকিব তো বাংলাদেশে ওয়ার্ল্ড একটা ব্র্যান্ড, তো আপনি এই ব্র্যান্ডটাকে এত ইজিলি আপনি কিভাবে পাবেন? আমি যখন ও আমার সাথে যখন বিজনেস করছে, আমি প্রত্যেকটা স্টেপে চিন্তা করতাম যে যাতে সাকিবের কোনো ক্ষতি না হয়, নামটা যেন ক্ষতি না হয়, এবং আর্থিকভাবে দূরের কথা, আগে না মানে তার মানে সামাজিকভাবে বলেন, তার যে ব্র্যান্ড, এটা যেন কখনো নষ্ট না হয়। আমি এটা সবসময় মনে প্রাণে বিশ্বাস করতাম। তো এজন্য
যখনই মানুষজন ওরে নিয়ে কথা বলতো, এতে আমাকে নিয়ে বলতো যে ভাই ওই করে সেই করে, আমি ওই জিনিসটাকে সুন্দরভাবে বোঝাই দিতাম যে ভাই আপনি যে কথাটা বলতেছেন ওকে নিয়ে, আপনি কি তার সাথে মিশেছেন কখনো, ক্লোজলি কথা বলেছেন? বলেন না, আমি শুনেছি সাকিব এরকম। সাকিব তখন ভাই শোনা কথা আপনি কেনই করবেন? তো জিনিসটা হচ্ছে যে কি, সাকিবকে বিজনেসে অনেক মানুষ ইনভলভ করেছে, তারা ফায়দা নিয়ে নিয়েছে। সাকিবকে আসলে কোনো প্রিভিলেজই দেয় নাই, কোনো কিছুই করে নাই। আসলে বেচারা আলটিমেটলি এখন দেশে দেখেন মানুষ বিভিন্ন স্টক এক্সচেঞ্জ বলেন, বিভিন্ন এতে ওকে মানে করে দিয়েছে। এই যে তুমি স্টক এক্সচেঞ্জ শব্দটা বললা, স্টক এক্সচেঞ্জ, কাঁকড়ার ঘের, যে কয়টাতে তার নামে সমস্যা হয়েছে কোনোটায় তো সে নিজে গিয়ে করে নাই। শুধু নামগুলো তো তুমিও জানো আমিও জানি, কাঁকড়ার ঘেরের লোকটা তো আমাদের সবারই ঘনিষ্ঠ। আসছে সাকিব ভাই আপনার নামে ব্যবসা করব। সাকিব বরং পকেট থেকে বেতনের টাকা দিয়ে দিছে ওই কর্মীদের, কর্মীরা বেতন পায় নাই, বেচারার নামটা ফাঁসে গেছে একদম। আজকে আমার মনে হলো যে সাকিবরে এক কথায় তুমি সেরা বলছো যে সাকিব আসলে একটা বোকা, ও ব্র্যান্ডের দিকে তাকায় নাই। না না না, ও যদি ওর ব্র্যান্ডের দিকে তাকাতো, ও যদি মনে করতো যে আমি সাকিব আল হাসান, আমার উপরে আর কোনো মানুষ, মানে আমি সবার উপরে থাকবো, ভাই এটা যদি চিন্তাই করতো, ওই স্টাম্পে লাথি মারতো না। না না, একদম না, সত্যি কথা, লাথি মারতো না। এই লাথিটা কিন্তু আরও অনেকেরই মারা উচিত ছিল অনেক আগে, কেউ মারে নাই, কেউ জিনিসটা এক্সাম্পল দিয়ে দেখায় নাই। কারণ আমাদের আপনি জানেন ওই সময়তে ক্রিকেটে যা হচ্ছিল একদম, তো এটা তো প্লেয়াররা তো বলতে পারতাম না আমরা। এখন বলার মতো পজিশনে একমাত্র সাকিবই ছিল, আরও দু একজন ছিল, তারা করে নাই, করেছে সাকিব। যেটা কিন্তু ওই রেসপেক্টটা সাকিব কিন্তু আমাদের প্লেয়ারদের কাছে আপনি যদি ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করেন, সবাই বলবে সাকিব ভাই রাইট কাজ করেছে, কেউ বলবে না। এবং ওই সময়টায় রূপগঞ্জকে নাম না বলি কারোর, মানে একটা দলকে ঠেকানোর জন্য যা হচ্ছিল, যেসব নোংরামি হচ্ছে, তাতে সাকিবের ওই অ্যাটিটিউড আমি অন্তত সমালোচনা করতে পারি না। না, এটা এটা আপনি দেশের মানুষ বা যারা ক্রিকেট বোঝে না তারা হয়তো বা করতে পারে, বাট অ্যাজ এ প্লেয়ার হিসাবে যারা ঢাকা লিগ খেলে বা ঢাকাতে ক্রিকেটের সাথে ইনভলভ যা সংশ্লিষ্ট ব্যক্তিরা, আমার মনে হয় তারা করবে না, কারণ তারা জানে সাকিব কী কাজটা করেছে। ইভেন ধরো যদিও সাকিবরে নিয়ে কথা বেশি হয়ে যাচ্ছে, আমি আর একটা প্রসঙ্গ, ওই যে সাকিব একটা দর্শকরে পিটালো, ওর ওয়াইফরে গ্র্যান্ড স্ট্যান্ডে টিচ করতেছিল। আমি এর মাঝে একটা আমার কন্টেন্টে বলতেছিলাম যে এখন আপনি যদি মানুষ হিসাবে ভাবেন, ও ক্রিকেটার এটা তো পরে প্রশ্ন, আপনি মাঠে আসছেন, আপনি ড্রেসিং রুমে গিয়ে শুনলেন আপনার ওয়াইফরে কেউ টিচ করতেছে, আপনি গিয়ে যদি দেখেন তারে কেউ কিছু বলতেছে না, উপরন্তু তারে ছাড়াই দেওয়ার চেষ্টা করা হচ্ছে একজন প্রতাপশালী লোকের আত্মীয় বলে, আপনি কি চুপ করে থাকবেন? তাহলে আমি বুঝবো যে আপনি কাপুরুষ। আপনার ওয়াইফরে যদি আপনি সেভ না করতে পারেন পাবলিকলি, আপনি সিনেমায় যখন এই দৃশ্য দেখেন তখন তো আপনি হাতে তালি দেন। এই একই কাজ শাহরুখ খান করলে বা অমিতাভ বচ্চন করলে তো আপনি হাতে তালি দেন, সিটি দেন, যে যা বীরে বাপের বেটা। তাহলে সাকিবরে কেন নিন্দা করেন? সাকিব তার বউয়ের ইজ্জত বাঁচাইতে গায়ে হাত তুলছে, ভালো করছে। এখন এটা বোকামি। আমাদের ওই যে তুমি যেটা বললা যে ব্র্যান্ডের কথা ভাবলে বোকামি, কিন্তু মানুষ হিসাবে নৈতিকতার জায়গায় 100% সে তার ফ্যামিলির সম্মানটা সে করার চেষ্টা করে। আজকে আমার ওয়াইফরে যদি কেউ টিচ করে, আমি কি আইনের কথা ভাববো নাকি? ডেফিনেটলি আগে তাকে প্রোটেক্ট করতে হবে, আমি প্রোটেক্ট করব। ওকে, সাকিবকে নিয়ে কথা যেহেতু হচ্ছে, সাকিবের প্রসঙ্গে তোমার কাছ থেকে আর একটা মাত্র জিনিস শুনি, সেটা হচ্ছে যে সম্প্রতি তুমি মিডিয়াতেও এটা বলছো যে সাকিবরে তুমি কেস ব্যাড দিছো, সাকিব বলছে যে কোনো টাকা দিতে হবে না, এটা আমি টাকা ছাড়াই খেলে যাব। ব্যাপারটা এতক্ষণে তো আমরা বুঝেই ফেলছি যে সাকিবের সঙ্গে তোমার যে রিলেশন, এই ব্যাপারটা যদি আমাদের আরেকবার একটু বলতা। না, ফার্স্ট অফ অল হচ্ছে প্রথমত সাকিবকে যখন আমরা লঞ্চ করি ফ্যাক্টরি এই কোম্পানিটা, তখন আমি ওকে বলেছিলাম যে আমাকে একটা তুই ইন্টারভিউ দিয়ে দিস। ইন্টারভিউ দিয়ে দিয়েছে, কোনো কথাই বলে না। নর্মালি ও একটা ইন্টারভিউ দিতে গেলে অনেক টাকা লাগে, আমাকে দিয়ে দিয়েছে, কারণ অ্যাজ এ কলিগ হিসাবে, ফ্রেন্ড হিসাবে সে দিয়েছে। তো যখন সাকিব দেখতেছে এটা বাংলাদেশি ব্র্যান্ড, ওরও আসলে খেলা অলমোস্ট ধরে না খেলবে 2-1 বছর, তা আমি মাঝে ওকে বললাম যে দোস্ত খেলা ছাড়ার আগে যদি সম্ভব হয় আমাদের ব্র্যান্ডটাকে দিয়ে তুই রিটায়ার্ড করিস। তো বলছে হ্যাঁ আমি খেলবো। ওকে, তো লাস্ট হয়তোবা 2 উইকস আগে আমাকে ও টেক্সট পাঠাইছে যে আমার কন্ট্যাক্ট শেষ কুমার সাথে, আমার সাথে কথা বলতে পারিস। তো ওর কথা শুনে আমার কাছে একটু অবাক লাগছে যে ওর সাথে কীভাবে কথা বলবো, আমি কত টাকার অফার দেবো, আমি নার্ভাস ছিলাম। তখন আমি বললাম যে দোস্ত আমি তোরে কত টাকা বলতে পারি আমাকে বল। আমার টাকা লাগবে না। মানে আমি না কথাটা শুনে হচ্ছে আর ইউ শিওর? না না আমার টাকা লাগবে না, আমাকে তোরা শুধু ভালো গিয়ার্স দিবি, ব্যাট দিবি, যে কদিন ক্রিকেট আমি খেলবো আমি তোদের এমকেএস দিয়ে খেলে দেবো, আমার টাকা লাগবে না। আপনি চিন্তা করেন, আমি না কথাটা শুনে আমার কাছে খুব অবাক লাগছে যে
আসলে মানে মানুষ যদি বড় মেন্টালিটি না থাকে তাহলে এটা কখনো বলতে পারে না, কারণ ও যদি এখনও যদি আপনার যে কোনো ব্র্যান্ডের সাথে ও কন্ট্যাক্ট করে, ওকে কিছু না হলেও 20, 30, 40 লাখ টাকা দিবে, আমি শিওর। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ইভেন বিপিএলও যদি খেলে বা যে কোনো ফ্র্যাঞ্চাইজি খেলে, এ টাকাটা সে পাবে। কিন্তু আর একটা সিজন পরে নেক্সট সিজনেই মোটামুটি পরিস্থিতি যা হবে বিপিএল খেলবে আর। বিপিএল খেলবে তার মানে তো ওর ব্যাটে একটা লোগো থাকা মানে ওটা 20-30 লাখ টাকা কমসে কম। কমসে কম। ও, যেটা তো অনেক বড় ব্যাপার। এই কাজটা কিন্তু সে আমার সঙ্গে করছিল ছোট্ট করে, ওই যে বইয়ের জন্য যেটা বললাম, তো বড় ইন্টারভিউ কখনো ওরকম ই করে না। পরে আমি ইন্টারভিউ নিয়ে যখন উঠে যাই যে আপনার নিয়ে বই করব, আমি বললাম ভাই বই তো বাংলাদেশে বেশি বিক্রি হয় না, বা এরকম হয়তো সব মিলে অল্প কয়টা টাকা পাইতে পারে। তো বললো আমি জানি, আমার সালাউদ্দিন ভাই বলছে আপনার এটা আমার টাকা দিতে হবে না, এটা আপনার আমি গিফট করলাম। না না, বললাম না, এজ এ মানুষ সাকিব, মানুষ অনেকভাবে ওর মূল্যায়ন করতে পারবে না, কারণ যারা ওর সাথে ক্লোজলি মেশে, আপনি এমনও দেখবেন সাকিব অনেক মানুষকে দান করতেছে, টাকাটা দিবে, বলবে তুমি কারো বলতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, এটা আমি অনেক দেখেছি অনেকে, কিন্তু ওই মিডিয়ার সামনে গিয়ে টাকা দেওয়া, এ করা, এগুলো ওর ভিতরে ও নাই। রাতের বেলায় গাড়ি নিয়ে ঢাকা শহরে একসময় ঘুরতো শুধু এই পথ শিশুদের টাকা দেওয়ার জন্য। পথ শিশুদের এই কাউরান বাজার মোড়ে আমাদের এক কলিগ, আমাদের ইত্তেফাকের এক কলিগ ব্যাপারটা দেখে ফেলছে। দেখে ফেলার পরে আমারে বলছে যে ভাই ও তো কাউরান বাজার মোড়ে এরকম রাত 2টা-2:30টার দিক গাড়ি নিয়ে এসে বাচ্চাদের টাকা দেয়। তা আমি ওরে পরদিন মাঠে জিজ্ঞেস করলাম যে ভাই ঘটনা কি সত্যি? তো বলে চাপে যান, ব্যাপারটা আমি কাউরে বলতে চাই না। উনি যেটা দেখছে না, প্রথমে বলেন না না এটা আমি ছিলাম না। তাহলে ভাই উনি ছবিও তুলছে আপনার। তো বলে এটা ঠিক করে নাই ভাই, ওনারে বলেন ছবিটা ডিলিট করতে, আর এটা আমি কারোর সঙ্গে শেয়ার করতে চাই না। এটা আমার খুবই পার্সোনাল ব্যাপার, আমি মাঝে মাঝে রাতে বের হই, আপনার এইটুকু বললাম, কিন্তু এটা প্লিজ কখনো মিডিয়াতে আনবেন না। আজকে আসলে কথা প্রসঙ্গে বোধহয় ফার্স্ট টাইম এটা না, এটা বলে ফেললাম। বেসিক্যালি আমিও বললাম যে এটা একটা ইমোশনের জন্য, যে এটা ধরেন মানে আমরা ওকে বুঝি না, এজন্য আমরা সাকিবকে নিয়ে অনেক কথা বলি। বাট আপনি যদি এজ এ প্রত্যেকটা প্লেয়ারকে জিজ্ঞেস করবেন ভাই সাকিব কেমন, নো ডাউট সবাই বলবে হি ইজ ভেরি জলি মেন্টালিটি, মানে সবার সাথে খুবই ফানি। আপনি বুঝবেন না যে পারভেজ ইমনের সাথে সাকিব আল হাসান কত ডিফারেন্স, মানে বয়সের থেকে, খেলার থেকে, ওর সাথে এমনভাবে মিশবে মনে হবে যে ওর সাকিবের ফ্রেন্ড। হ্যাঁ, এটা কিন্তু খেলার মাঠে অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। তো এটাই আর কি। আর একটা ভালো জিনিস হচ্ছে, আপনি যেহেতু সাকিবের কথা বললেন, আমাদের সাথে কিন্তু আর একটা প্লেয়ারও, সিনিয়র প্লেয়ার কিন্তু ইনক্লুড হচ্ছে ইনশাল্লাহ। আর উনি হয়তো লাস্ট টেস্ট ম্যাচটা আমাদের এমকেএস দিয়ে খেলবে, এবং অনেকটাই বলে ফেলাম, এবং রেস্ট অফ দ্য কেরিয়ার হয়তো বা সে এমকেএস দিয়ে থাকবে। আচ্ছা, উইকেট কিপার ব্যাটসম্যান। আচ্ছা, তাইলে আমার মনে হয় দর্শকও বুঝে ফেলছে। আমরা তাইলে মূল ঘোষণার জন্য অপেক্ষায় থাকি, তার আগ পর্যন্ত কেউ এটা ডিসক্লোজ করবো না যে একজন উইকেট কিপার ব্যাটসম্যান তার ক্যারিয়ারের বাকিটা সময় এমকেএস ব্যাট দিয়ে সে রেসপেক্ট আমাকে দিয়েছে, সিরিয়াস, কারণ এটা আমি তার প্রতি রেসপেক্ট জানাই, কারণ এটা একটা বাংলাদেশি ব্র্যান্ড, এটা আমার জন্য না, আমার ব্র্যান্ড না, এটা বাংলাদেশি ব্র্যান্ড। সে চিন্তা করেছে যে না, আমি আমার দেশের ব্র্যান্ডকে প্রমোট করবো, খামাখা আমি ইন্ডিয়ান ব্র্যান্ডকে প্রমোট করতেছি। হ্যাঁ, অবভিয়াসলি পয়সার দিক থেকে তারা পয়সা দিচ্ছে, কিন্তু যখন ক্যারিয়ারের লাস্ট স্টেজে ও চিন্তা করছে যে আমি আমার দেশের এটা প্রমোট করি, অ্যাজ এ কলিগ হিসাবে, অ্যাজ এ দেশের নাগরিক হিসাবে, তো সেই কাজটা তো সে করতেছে। একদম একদম। আচ্ছা, এমকেএস নিয়ে একটু জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে এমনিতে তুমি এর আগে তো একবার রেস্টুরেন্ট বিজনেস শুরু করলা, টুকটাক বিজনেস আরও ইয়ে করছো, কিন্তু ব্যাটের বিজনেসটায় আসা এইটার কারণটা কী ছিল? ব্যাটের প্রতি আসলে আমার ফ্যাসিনেশন অনেক আগে থেকে। আমি যখন ন্যাশনাল টিমে খেলতাম, তখন তো ধরেন আমরা এত ভালো ব্যাট পেতাম না, আমরা খুবই নিম্নমানের ব্যাটে খেলতাম। আমার মনে আছে 2011 ওয়ার্ল্ড কাপে আমি যখন ব্যাট দিয়ে খেলি, ও ব্যাটগুলো তো ভালো ছিল না। আমরা অনেক রিকোয়েস্ট করছি ব্যাট কোম্পানিকে যে ভাই আমাদের ভালো ব্যাট দাও, ওয়ার্ল্ড কাপ খেলবো, কোনো লেভেলেরই ভালো ব্যাট দিত না। তো আমি কয়েকবার ফ্যাক্টরিতেও গেছি ব্যাট আনার জন্য, মানে ওদের বিহেভিয়ারটা এরকম যে ওদের দেশের প্লেয়ারদের ছাড়া আমাদেরকে ওই মূল্যায়নটা করে না। তা আমার সাথে একটু তর্ক হয়েছিল একজন ম্যানেজারের, যে আমি ব্যাট নিজে বানাইতে চাই, দেখতে চাই, কাজে না অ্যালাউ করবে না, আমাদের নিয়ম নাই। তো তখন থেকে আসলে একটা জেদ কাজ করে যে আমি বাংলাদেশে একদম ফ্যাক্টরি দিব। তো ও আমারে বলছে যে কীভাবে দিবা, আমি তুমি দেখতে পাবা আমি কীভাবে দিই। তো উইদিন 2 ইয়ার্সের ভিতরে আমার এই প্ল্যানটা করা শুরু করি যে ফ্যাক্টরি আমি দিবই, কে বাংলাদেশে ব্যাট বানাতে পারে। আমি খুঁজতে থাকি, তো দেখি ওই যে আফতাব শাহিন, যে আমার পার্টনার, ও ব্যাটের কাজ ভালো করে। তো ওকে আমি জিজ্ঞেস করি আপনি কি ব্যাট বানাতে পারবেন? জি ভাই, আমি এর আগে একটা ব্যাট বানিয়েছি, ভালো হয়েছে। তখন আমি 2-1 ট্রায়াল বেসিস আমি ইংল্যান্ড থেকে কার্ড এনে দিই, আচ্ছা বানান তো দেখি। বানাইছে,
বানাই দেখি আমরা মারি দেখি ভালো, খুব ভালো। ওকে, এরপরে আমরা আস্তে আস্তে অল্প কোয়ান্টিটিতে মানে আমরা নিয়ে আসা শুরু করি, দিয়ে আমরা কিছু প্লেয়ারের কাছে পাঠাই যে দেখো তুমি খেলে দেখো কেমন, রিভিউ দেখ, বলে ভালো ভাই, এটা কোথাকার ব্যাট, আমি বললাম ঠিক আছে এটা বাংলাদেশেরই ব্যাট। এরপর থেকে আমরা একটা সাহসটা আমাদের হয় যে না আমরা ব্যাট বানাতে পারবো। ফাইনালি তখন আমরা বড় বড় শিপমেন্ট আমরা নিয়ে এসে আমরা ব্যাট বানানো শুরু করি আর কি। এই যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ব্যাটের কোয়ালিটি মেনটেন করা, এই রকম স্টাফ কি এখানে পাচ্ছ বাংলাদেশে? আমাদের প্রথম 1 বছর খুব কষ্ট হয়েছে অনেস্টলি, কারণ আমাদের তো এটা কেউ মানে ইউজ টু না এটা, এটাতে অনেক মানে সায়েন্সের বিষয় থাকে, একটা ব্যাট বানাতে গেলে অনেক ব্যাপার থাকে যেগুলা কিন্তু এই পাশে ব্যালেন্স এতটুকু ব্যালেন্স হবে, থাকে, এই পাশে ওইটা এতটুকু আপনার হবে। হ্যান্ডেলে 19-20 হলে ব্যাটের ব্যালেন্স নষ্ট হয়ে যাবে, প্রেসিংয়ে একটু এদিক ওদিক হয়, ব্যাট ভালো হবে না, কাটকে ভালোভাবে চিনতে হবে, ওটার আপনার ওটা স্যান্ডিংয়ের ব্যাপার থাকে, হ্যাঁ, এবং ও হ্যান্ডেলের ব্যাপার থাকে, ওভাল হবে না সেমি ওভাল হবে, অনেক ব্যাপার থাকে যেগুলো আমাদের মিস্ত্রিরা প্রথমের দিকে বুঝতো না, তারা তাদের মতো বানাইতো, অনেক মিস্টেক হয়েছে আমাদের, অনেক কমপ্লেন আসছে। তো এখন আসলে 1 বছর পরে তারা নিজেরাও এখন অনেক এক্সপার্ট হয়ে গেছে, তারা কিছু জিনিস ড্যামারেজও হয়েছে আমার, এটা হতে হতে এখন একটা লেভেলে তারা চলে আসছে যে না এখন তারা বুঝছে যে প্রপারভাবে ব্যাটটা কীভাবে বানাতে হয়। তারা যখন দেখছে যে ব্যাটগুলোতে রিভিউ ভালো, তাহলে মানে এইভাবে বানাতে হয়। সো শাহিনও অনেক আরও এক্সপার্ট হয়ে গেছে আগের থেকে। তাও মনে হয় যে যত দিন যাবে, দেখেন এসএস বা আপনি সিএ যত কোম্পানি বলেন না কেন, এরা বিজনেস করে ওয়ার্ল্ডে আরও 70 থেকে 80 ইয়ার্স আগে থেকে, একদম একদম। তো তাদের 2টা জেনারেশন অলরেডি পার হয়ে গেছে বিজনেসে, তো তারা অনেক এক্সপার্ট। তো আমরা যে 1 বছরের ভিতরে এত কিছু লার্ন করতে পারবো, এটা আমাদের জন্য বলবো অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। আচ্ছা, একটা জিনিস, তোমার এই যে ব্যাটটা ইংল্যান্ড থেকে আসে যে কাঠটা, আমার ছোটবেলা থেকে আমরা পড়ে বড় হয়েছি যে উইলো, এটা কি আসলেই উইলো কাঠ? না উইলো এটার তো অরিজিনাল একটা নেম আছে, এটার অরিজিনাল নেম হচ্ছে আপনার স্যালেক্স এলভেজিয়া না কি একটা নাম আছে, অরিজিনাল নেম আছে। এটা ইংল্যান্ডে হয়, এটা কানাডাতে হয়, শীতের দেশে। এটা সব থেকে ভালো যেটা হয় প্রফেশনাল প্লেয়াররা খেলে ইংল্যান্ড উইলো, ইংলিশ উইলো। ইংল্যান্ড ছাড়া এই ব্যাটটা কাঠটা ভালো হয় না। আপনি ডাচ উইলো হয়, কানাডিয়ান উইলো হয়, সাইবেরিয়ান উইলো হয়, কাশ্মীরি উইলো হয়, এগুলা দিয়ে কিন্তু আপনি ওই লেভেলের ব্যাট বানাতে পারবেন না। আচ্ছা আচ্ছা, হবে হয়তো ভেঙে যাবে, হবে, কিন্তু ইংলিশ উইলো ইজ ডিফারেন্ট। তার মানে তোমাকে ইংলিশ উইলোই আনতে হয়। আমি ইংল্যান্ড থেকে এগুলো কি অনেক প্রাইস? অনেক প্রাইস, এটা ভালো প্রাইস, কারণ এখন মানে ইন্টারন্যাশনাল মার্কেটটা এমন হয়ে গেছে যে ধরেন এসএস ইন্ডিয়াতে মাল নিয়ে আসে 1.5 লাখ পিস। আচ্ছা, আপনার সিএ নেয় প্রায় 1 লাখ, নেয় এসজি নেয় ওরকম 1 লাখ পিস। তো এই জিনিসগুলো হচ্ছে কি, একটা ব্যাট গাছ তৈরি হইতে একটু সময় লাগে 12 বছর মিনিমাম। আচ্ছা, 12 বছরের নিচে কোনো গাছে আপনি ব্যাট বানাতে পারবেন না। ওকে। তো একটা গাছ আপনি আজকে কাটতেছেন, এটা দিয়ে হয়তো ম্যাক্সিমাম 10 থেকে 12টা বা 15টা ব্যাট হবে, আচ্ছা, বা 20টা ব্যাট হবে। কিন্তু কি হচ্ছে, আপনি তো এই 12 বছর চাহিদা তো অনেক বাড়তেছে, এখন ওয়ার্ল্ডে ফ্র্যাঞ্চাইজি খেলা হচ্ছে, বাচ্চারা প্র্যাকটিস করতেছে চারিদিক থেকে, তো সব মিলাই আসলে উইলো শর্টেজ, এই জন্য প্রাইসটা ওরা বাড়াই দিয়েছে। এই যে কাঠগুলো আনো এত দাম দিয়ে, তারপরে এখানে তোমার নিশ্চয়ই কিছু হাইটেক যন্ত্রপাতিও কিনতে হচ্ছে, তারপর লেবার কস্ট, সব মিলে জিনিসটার যে প্রাইসিং পড়ে, এটা কি আমাদের মার্কেটে এই চাহিদা আছে এই এত দামি ব্যাটের? আমাদের দেশে মানুষের কিছু মানে কনসেপ্ট আছে যে তারা বাইরের ব্যাট কিনবে 1.5 লাখ টাকা দিয়ে, 1,30,000 টাকা দিয়ে। আমি কিন্তু ওই সেম কোয়ালিটি ব্যাট ওদের থেকে 50% প্রাইজে দিচ্ছি। ওদের ট্রাস্টটা আসে না, মনে করে যে আমাদের ব্যাট ভালো না, কিন্তু ওরা যে জায়গা থেকে উইলোটা কিনে নিয়ে আসছে, আমি একই জায়গা থেকে নিয়ে আসছি। ও যেখান থেকে হ্যান্ডেল নিয়ে আসছে, আমি ওখান থেকে হ্যান্ডেল নিয়ে আসছি। আমি ম্যানুফ্যাকচারিং করছি বাংলাদেশে, ওরা করছে ইন্ডিয়াতে। ওরা একটা ব্র্যান্ড হয়ে গেছে, আমারটা অত ওদের মতো প্রতিষ্ঠিত ব্র্যান্ড হয় নাই, যার জন্য ওদের ব্যাট দিয়ে খেলতেছে কে, পোলার্ড খেলতেছে, আপনার সুনীল নারায়ণ বলেন, আপনার রাসেল বলেন, আমার তো অ্যাফোর্ড দেওয়ার মতো অবস্থায় নাই। সো মানুষ ভাবে যে এদের ব্যাট মানেই ভালো, আলটিমেটলি তা না। ব্যাটটা তো আমি যেমন বিরাট কোহলিকে যখন ব্যাট দিই, ও আমার ব্যাট দিয়ে প্রথম দিন নক করে দেখছে যে না এই ব্যাটে ম্যাচ খেলতে পারবে, সেকেন্ড দিন ম্যাচ খেলেছে, বাংলাদেশে টেস্ট ম্যাচ খেলেছে। সো এটা অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। আপনি মানে এটা আমাদের দেশের প্লেয়ারদেরকে বিশ্বাস করতে হবে যে আমরা ভালো ব্যাট, আমার ব্যাট ইংল্যান্ডে, অস্ট্রেলিয়াতে,
আমেরিকাতে মানুষ প্রচুর কিনতেছে, আচ্ছা আচ্ছা। তাদের ডিমান্ড ও আছে, তোমরা এক্সপোর্টও করতেছো ব্যাট? আমরা এক্সপোর্ট করতেছি। বাহ বাহ। সো এই জিনিসগুলো তারা মানে পছন্দ করে যে না আমাদের কোয়ালিটি ভালো। আর সবথেকে বড় জিনিস বিদেশে মানুষের একটা মানে দেশপ্রেম কাজ করে যে এটা আমি মেড ইন বাংলাদেশে ব্যাটে খেলবো, আমরা কেন ইন্ডিয়া পাকিস্তানে ব্যাটে খেলবো। তো এই জিনিসটা আমাদের দেশের মানুষের প্লেয়ারদের ভিতরে যখন হবে তখন আমি বলবো যে আমাদের কেসটাকে আরও অনেক দূর নিয়ে যেতে পারবো। ওকে, এমনিতে লোকালি আমাদের বাচ্চারা যে একটু মাঝারি দামের বা কম দামের যে ব্যাট চায় আর কি, ওই জাতীয় প্রোডাকশনেও যাওয়ার আমরা ইচ্ছা তো আছে বা যাচ্ছ? 5,000 টাকা থেকে আমাদের প্রোডাকশন। ও 5,000 টাকার ব্যাটও তোমরা বানাচ্ছ? আচ্ছা, কারণ লোকাল মার্কেটে তো ওইটার একটা ভালো হ্যাঁ, ডিমান্ড বাট আছে। ওই যে বললাম আপনাকে যে বাচ্চারাও এখনও ধরেন এই বিরাট কোহলি এমআরএফে খেলে, এমআরএফ ব্যাট দিয়ে আমি প্র্যাকটিস করবো, কিন্তু আসলে এমআরএফটা তো সবই কাশ্মীরি উইলো দ্বারা বাচ্চারা প্র্যাকটিস করে। ওরা ইন্ডিয়া থেকে নিয়ে আসতেছে, আমি কাশ্মীরি উইলো থেকে কাশ্মীর থেকে কাঠ নিয়ে এসে বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং করতেছি। ডিফারেন্স কোনো কিছুই নেই, কোনো কিছু শুধু স্টিকারের কারণে। ওকে ওকে, তোমার ওখানে কতজন স্টাফ কাজ করেন এখন? 35। তার মানে তুমি একটা বাংলাদেশে বলা যায় যে একটা নতুন একটা ইন্ডাস্ট্রির বলতে পারেন। আমি চেষ্টা করে যাচ্ছি, হয়তো বা যদি আল্লাহ পাক সহায় থাকে বা মানে মানুষ যদি সাপোর্ট করে, এটা হয়তো বা একটা বড় জায়গায় নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। একটা সময় দেখা যাবে আমার তোমার ইন্টারভিউ নিতে গেলে কর্পোরেট অফিসে গিয়ে এই যেখান থেকে তোমার পিক আপ করলো, এটা কি তোমার অফিস তাই না? ওটা বাসা। ও ওটাই বাসা? ওকে আচ্ছা। তো একটা সময় তুমি একটা শিল্পপতি হয়ে যাবে এসএসের মতো। আমি শিল্পপতি হব কি জানি না, বাট আমি চাই যে এমকেএসটা বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক। এমকেএসটা প্রতিষ্ঠিত হলে আমি এমকেএসে থাকি বা না থাকি মানুষের সুবিধা হবে। একটা ন্যাশনাল প্লেয়ার আজকে যে ব্যাট বানায় নিয়ে আসবে, এই 2 দিন পরে মুশফিক আমার ফ্যাক্টরিতে যাবে, তার ইচ্ছা মতো সে পছন্দ মতো ব্যাট বানাতে যাচ্ছে, আরেকজন যাচ্ছে, তো এই হেল্পটা তারা পাবে, যেটা ন্যাশনাল টিমের প্লেয়ারদের জন্য ভালো, যে তারা টপ লেভেলের ব্যাটটা আমার কাছ থেকে পেতে পারবে। মানে এই জায়গায় একটা আমার কাছে তোমার কথা শুনে মনে হচ্ছে যে আমাদের ক্রিকেটাররা, আমরা তো পত্রপত্রিকায় প্রায় রিপোর্ট দেখি যে এক ধরনের হিউমিলেশনের মধ্যে থাকে ব্যাট নিয়ে, যে তামিমরে ধরে একটু ভালো ব্যাট পাওয়া যায় নাকি, টাকা দিয়ে কিনবো সেই জিনিসটা অমুকরে ধরো তমুকরে ধরো, সেই হিউমিলেশন থেকে তো আমাদের ক্রিকেটাররা বেঁচে যাবে। আমি প্রিটি মাচ শিওর যেটা পাবে, কারণ হচ্ছে যে এখন পর্যন্ত আমি যতজনকে ব্যাট দিয়েছি টপ গ্রেডের ব্যাট, কেউ কমপ্লেন দেয় নাই, সবাই বলছে খুব ভালো ব্যাট হয়েছে। এখন দেখেন এটা একটা ন্যাচারাল জিনিস কাঠ, আমি এর ভিতরে তো কি আছে না আছে আমি জানি না, আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা করি একটা মানুষকে ভালো ব্যাট দেওয়ার। হ্যাঁ, হয়তো বা 2-1টা ব্যাট মিস্টেক হতে পারে, বাট এটার জন্য আমি অপশন রেখেছি যে কারোর ব্যাট যদি ভেঙে যায় বা খারাপ হয় আমরা তাকে রিপ্লেসও করে দিচ্ছি। আচ্ছা তো যেটা বিদেশি কোম্পানিগুলো কিন্তু দিবে না। না না, এরা আপনি ব্যাট নিয়ে এসে 1 ঘন্টা পরে যদি ভেঙে ফেলেন, কোনো রিপ্লেসমেন্ট নেই, তো এর থেকে তো আর আমি কিছু করতে পারবো না। আর আমাদের জন্য এটা খুব বড় একটা প্রাইডের ব্যাপার, যখন তুমি ওই যে ফেসবুকে দিলা যে রোহিত আর বিরাট দুজনই ব্যাট ধরে, বিরাট তো ওই ব্যাট দিয়ে ম্যাচও খেলে, যেটা তুমি বললা, এটা আমাদের জন্য একটা বিরাট গর্বের ব্যাপার যে বাংলাদেশি একটা ব্র্যান্ড নিয়ে বিরাট কোহলির মতো ব্যাটসম্যান মাঠে নামছে। বিরাট কোহলির মতো মানুষের সাথে একটা ইন্টারভিউ নিতে গেলে কয়েক কোটি টাকা দেওয়া লাগে। তো যেটা হচ্ছে যে সে অ্যাজ এ জাস্ট ফ্রেন্ডশিপ বলেন বা অ্যাজ এ কলিগ হিসাবে আমাদের সাথে খেলেছে, ওই রেসপেক্ট দিয়ে সে কিন্তু এখন ভালো ব্যাট যদি না হতো সে কিন্তু বলতো না যে ভালো ব্যাট, আর সে ম্যাচ খেলার ঝুঁকি নিত না, কখনোই নিত না। সো অবভিয়াসলি সেই বিশ্বাসটা ক্রিয়েট করেছি আমরা, এই জন্যই হয়তো বা সে এই আমাদেরকে সেই সম্মানটা দেখিয়েছে। তোমার বেশিক্ষণ আটকাবো না, আমি অল্প একটু করে তোমার ক্রিকেট ক্যারিয়ার নিয়ে একটু কথা বলতে চাই। যেটা ইন্ট্রোতে বললাম যে আমি বিশ্বাস করি যে বাংলাদেশের ইতিহাসে তোমার মতো ডিপ্রাইভড এবং অবিচারের শিকার ক্রিকেটার আসে নাই। তুমি কি বলবা জানি না, এটা আমার বিবেচনা। কারণ 2010-এ তুমি দেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ওয়ানডেতে, 2011-তে পরপর 2টো সিরিজে বোধহয় ম্যান অফ দ্য সিরিজ হলো, 2012 মানে 2011 ওয়ার্ল্ড কাপে আমি বেস্ট ব্যাটসম্যান, বেস্ট বাংলাদেশের ব্যাটসম্যান হলো, 2012 আসতে আসতে তুমি নাই, কেমন যেন ছিলেই না। আবার আসলা, রেগুলার রান করতেছো, 2018-তে এসে এক সিরিজে 3 ম্যাচে বোধহয় 350-র কাছাকাছি রান করলা, 2টা সেঞ্চুরি 1টা 90। সে পরের সিরিজে 2টো ম্যাচ খেলেই তোমার ক্যারিয়ার শেষ। টেস্টে সেম সিনারিও, এই রেকর্ড করতেছো, এই করতেছো, মানে তুমি নিজে কি মানে ভাবে দেখো, এটা কি পুরোটা ভাগ্য নাকি কারণটা কি এরকম? পুরাটা ভাগ্যের উপরে আসলে দিলে তো আমি নিজের কাছে মানে এটা তো মানে উপরওয়ালাকে দোষ দেওয়া হবে। দেখেন আমি আমি একটা জিনিস মনে করি যে আমার ক্যারিয়ারটা আমি বাংলাদেশকে যা দিয়েছি, আমি 2019-এর পর থেকে
23 বা 24 পর্যন্ত আমি যদি ক্রিকেট খেলতাম, আমি যা দিয়েছিলাম তার থেকে আরও 2 থেকে 3 গুণ বেশি দিতে পারতাম। বিকজ আমার পিছনে ক্রিকেট বোর্ড যে ইনভেস্ট করেছিল, আমার যখন আমার ডেবু হয় সেখান থেকে আরও 4 বছর পর্যন্ত, এটা হচ্ছে একটা ইনভেস্ট ছিল। কিন্তু ক্রিকেট বোর্ডের রিটার্ন যে নেওয়ার টাইমটা ওই সময় কিন্তু আমাকে বাদ দিয়ে দিয়েছে। আমি যখন পুরো ইন্টারন্যাশনাল ক্রিকেটটা ভালোভাবে বোঝা শিখেছি, মানে আমি যে মানে একটা প্লেয়ার থাকে না যে কোন ফর্মেটে আমি ভালো খেলবো, ক্রিকেটটা কীভাবে খেলতে হবে, কেউ আগে বোঝে, কেউ একটু লেটে বোঝে। আমার ক্ষেত্রে একটু লেট হয়ে গেছিলো, বাট আমি যখন বোঝা শুরু করেছিলাম, ভালো খেলতেছিলাম। আনফর্চুনেটলি আমাকে ওই সময় বাদ দিয়ে দিয়ে এলো। না, কিন্তু সেটা ধরো তুমি বললা যে পরের দিকে তো তোমাকে আরও বেশি দরকার ছিল 2019-20 দিকে, কিন্তু আমি বলবো যে তোমার যে সময়টা তুমি বিগ টাইম কাটাইছো ন্যাশনাল টিমে, ওই সময় তো রেগুলার খেলতে পারো। রেগুলার খেলতে দেয় নাই আসলে। হয়েছে তুমি যতগুলো ম্যাচ খেলছো তার চেয়ে বেশি বেশ বাইরে বসে থাকছো, অথবা এক সিরিজ খেলছো, 2 সিরিজ দেখেন। মানে এটা হয়েছে কি, মানে একটা জিনিস দেখেন, মানে আমি তো দেখছেন আপনি আমার ডোমেস্টিক খেলা, আমি কত এগ্রেসিভ ব্যাটিং করতাম। যখন ন্যাশনাল টিমে ঢুকলাম, আমাকে কোচ বললো তুমি স্লো খেলবা, অ্যাঙ্করিং করতে হবে, এই বিভিন্ন রোল দিল। আবার যখন ওই কোচ চলে গেল, তখন আর এক কোচ যখন আসে, তখন এখন আমি তো ধরেন ওভারনাইট এটা চেঞ্জ করতে পারি না আমার ব্যাটিংয়ের প্যাটার্ন। যখন পারতাম না তখন আমাকে বসাই দিত। আমাকে আমার ন্যাচারাল খেলাটা কখনোই খেলতে দেয় না, কখনো না, আমি পারি নাই, কখনো না। একটা জিনিস, আমি তখন তো রেগুলার রিপোর্টিং করতাম, আমার একটা মনেই হতো যে একটা টার্গেটেড ছেলে আছে, যে নেক্সট সিরিজে আমরা খারাপ করবই, ওইখানে ওরা অ্যাসাইনমেন্টটা এমন দিব যাতে ও পারবে না, এবং ওইটা নিয়ে বলবো এক সিরিজ দেখে যে না চলে না, মানে একটা টার্গেট করে রাখা মনে হয়। মানে এটা আসলে মানে আমার আসলে মানুষে অনেক বলে যে আমি শুধুমাত্র জিম্বাবুয়ে রান করি। এখন দেখেন একটা জিনিস, আমার ক্রিকেট ক্যারিয়ারে আমি ফার্স্ট 100 মারি নিউজিল্যান্ডে। আমি ইংল্যান্ডের সাথে বাংলাদেশে যখন প্রথম ইংল্যান্ড ম্যাচ জেতে, ওটাতে কিন্তু আমি 78 রান ছিল আমার ব্রিস্টলে। আমি লর্ডসে ফার্স্ট আমার তামিমের একটা পার্টনার, তামিম 100 করলাম, আমি 75 করলাম। আমি ফার্স্ট ইংল্যান্ডের সাথে ঢাকাতে 100 করলাম, শ্রীলঙ্কার সাথে টেস্টে 100 করলাম, পাকিস্তানের সঙ্গে যে পাকিস্তানের সাথে 100 করলাম। কি অবিশ্বাস্য ইনিংস পাকিস্তানের তখনকার যে বোলিং অ্যাটাক। জিনিস হচ্ছে যারা আসলে খেলা দেখে না বা যারা খেলা বোঝে, তারা যদি এই জিনিসগুলো শুনে যদি তারা হয় মানে প্লবিত হয় যে না আমি শুধু জিম্বাবুয়ের সাথে রান করি। ইংল্যান্ডে আর্লি সামারে ইনিংস খেলা, পাকিস্তানের ওই বোলিং অ্যাটাকের এগেনস্টে ইনিংস খেলা, নিউজিল্যান্ডের মাটিতেও ইনিংস খেলা। এবং সব থেকে আরেকটা জিনিস দাদা আমার কাছে অবাক লাগেছে, যে আমার লেগেছে আমার কেরিয়ারে, আমি যদি কখনো মানে জানতাম না যে আমি পরের সিরিজে আসি কিনা, এটা ছিল সবচেয়ে ভয়ানক ব্যাপার আমার কেরিয়ারে। আমি একটা সিরিজ শুধু জেনেছিলাম 2016-এ, যেটা আমি ইংল্যান্ডের সাথে 100 করলাম মিরপুরে। তার আগে আমি ফতুল্লাতে একটা প্র্যাকটিস ম্যাচে 100 করেছিলাম। তো ওই দিন আমাকে হাতুড়ি সিং বলেছিল যে তুমি এখানে 3টা ম্যাচ খেলবা আর নিউজিল্যান্ডে গিয়ে 3টা ম্যাচ খেলবা, আমি তোমাকে 6 ম্যাচ ড্রপ দিব না। আমি নেক্সট ম্যাচে আমি 100 করেছিলাম, ওই সিরিজে হাইস্ট রান গেটার। নিউজিল্যান্ডে যে আমি সেকেন্ড হাইস্ট রান গেটার, মুশফিক মনে হয় হাইস্ট রান গেটার ছিল। এর পরের সিরিজে আমি ড্রপ উইদাউট কোনো কজ। তো আমি আসলে দেখেন মানে আমি যখন ভালো খেলতে থাকবো, আপনি যখন আমাকে খেলান, তাহলে তো আমি আমার পারফরমেন্সটা বের করতে পারবো। এখন আমি যদি আবার বাদ পড়ে যাই, আবার আমাকে আবার মানে ডেবুর মতো হয় যে আমার এই ম্যাচটা ভালো না খেলতে পারলে আমার মনে হয় আর টিমে থাকতে পারবো না। তো এই জিনিস করতে করতে আসলে ক্রিকেট ক্যারিয়ারটা বড় করতে পারি। এবং যেভাবে শেষটা হলো, এটা তো নৃশংসতা হলো। তুমি একটা সিরিজে যেটা বললাম 350+ রান করলা, হোক সেটা প্রতিপক্ষ জিম্বাবুয়ে। আমি ওইটার পরে একটা স্ট্যাটাস লিখছিলাম যে আমাদের মেরিলিন মনরো বা যারাদের কথা বলি, ওকে ইমরুলের ব্যাটিং আপনার দেখতে ভালো লাগে না, আমি মেনে নিলাম, কিন্তু তাদের অ্যাভারেজ কত, তারা কাদের এগেনস্টে রান করতেছে, এমন তো না যে তারা গিয়ে মঙ্গল গ্রহে খেলতেছে আর ইমরুল খেলতেছে এইখানে। তাহলে একটা 350 করা ব্যাটসম্যান 3 ম্যাচে কি করে পরে সিরিজে 2 ম্যাচ খেলে বাদ পড়ে যায়, এবং সেটাই তো তোমার ক্যারিয়ারে শেষ হয়ে থাকলো। এর আগের সিরিজ যে আপনি দেখেন, আমাকে কিন্তু আফগানিস্তানে নিয়ে গেল দুবাই খেলতে। আমি কিন্তু জানিও না যে আমি এর 6 মান্থ মানে ওই যাওয়ার প্রবাবলি 2 থেকে 3 মান্থ আগে আমাকে এতে নিয়ে গিয়েছিল, না 4 মান্থ আগে আমাকে ওয়েস্ট ইন্ডিজে নিয়ে গেল টেস্ট খেলাতে, আমাকে না খেলায় নিয়ে আসলো। এরপরে আমার সিলেক্টর বললো তোমাকে আমরা আর ওয়ানডেতে বিবেচনাই করবো না। স্টেট আমাকে কথা বলেছিল, আমার মনে আছে, ইনডোরের ভিতরে আমাকে। তো এরপর থেকে আমি ওয়ানডে ক্রিকেট মাথার থেকে ঝেড়ে ফেলেছিলাম যে আমার আসলে সিলেক্টর যখন বলতেছে আমি কী করবো। জাস্ট এর 3 থেকে 4 মাস পরে আমি কোনো ক্রিকেটই খেলি নাই। ওই 3-4 মাস আমি কোন পজিশনে আছি কী আছি কেউ জানে না, কিন্তু আমি নিজে নিজে একটু রানিং করি, একটু প্র্যাকটিস করি। হঠাৎ করে শুনছি যে আমাকে দুবাই যেতে হবে। কেন যেতে হবে? দুবাই এশিয়া কাপে আমাকে তামিম ইনজুর হয়েছে, আমাকে যেতে হবে। তো গেলাম, আমি দেখলাম আফগানিস্তানের সাথে 78 না কত করলাম, নট আউট থাকলাম।
তো জিনিসটা হচ্ছে যে এটা তো আসলে একটা প্লেয়ারের জন্য হয় না। আমি যদি ওই দিন খারাপ খেলতাম, মানুষ আমাকে গালিগালাজ করতো যে আমারে যখনই সুযোগ দেয় আমি খারাপ খেলি। ভালো খেলেছি, ভালো খেলার পরে পরের সিরিজে আবার 350 করলাম, এরপরে সিরিজে 2টা ম্যাচ খারাপ খেললাম, এবং ওই 2টা ম্যাচ আসলে মানুষের জানা উচিত যে আমি 2টা ম্যাচ খারাপ খেলার রিজনটা কি, ইজ বিগেস্ট রিজন। আমি 2টা ম্যাচে আমাকে বলতেছিল যে আমি জিজ্ঞেস করছি যে আমি কি কালকের ম্যাচে খেলতেছি কি না, আমাকে বলছে হ্যাঁ খেলতে পারি, 6 নম্বরে ব্যাটিং করতে হবে। তা বলছি কেন, আমি আগের ম্যাচে সিরিজে আমি এত রান করলাম ওপেনিংয়ে। তখন আমাকে বললো যে না, ওপেনিংয়ে তামিম ব্যাক করছে আর লিটন, 3 নম্বরে সাকিব খেলবে, 4 নম্বরে মুশফিক, 5 নম্বরে রিয়াদ, 6 নম্বরে। ভাই আমি কি 6 নম্বরের প্লেয়ার না? আমি তো পুরনো বলের খেলোয়াড় না। তো বেসিক্যালি হলো কি, টসে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি জানি না আমি কত নম্বরে ব্যাটিং করবো। সেম জিনিস 2 দিনই করছে টিম ম্যানেজমেন্ট আমার সাথে। অথচ তোমাকে নতুন বল খেলতে হবে, তোমাকে থাকতে হবে সব থেকে বেশি প্রিপারেশন। সেখানে তুমি জানোই না যে কয় নম্বরে আমি জানি আমি 6 নম্বরে খেলবো না খেলবো না, আমি এটাই জানি যে ম্যাচের প্ল্যানিং হয় নাম্বার 6-এ ব্যাটিং করবো আমি নেক্সট ম্যাচে। ফার্স্ট ম্যাচেও আমি জানি, ফার্স্ট ম্যাচের পর সেকেন্ড ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সাথে আমি জানি যে হয় 6 নম্বরে ব্যাটিং করবো না আমি খেলবো না। 2 দিনই আমি 3 নম্বরে টস করা আসার পরে 3 নম্বরে ব্যাটিং। আমি নিজেরকেও আমার তো প্রিপারেশন থাকে একদম। এরপরে তো আর ওয়ানডে ক্রিকেট শেষ। হ্যাঁ, আর ডাকলো না। মানে এইটা একটা ডিজাস্টারাস ব্যাপার বাংলাদেশের ক্রিকেটের জন্য। কেন একটা খেলোয়াড় বাদ পড়তেছে, কেন তাকে ডাকা হলো, যেটা তুমি নিজের ক্ষেত্রেই বললা যে এশিয়া কাপে তোমাকে নিয়ে যাওয়া হলো, কেন নিয়ে যাওয়া হলো তাও তুমি জানো না, আবার কেন তোমাকে বাদ দিচ্ছে তাও জানে না। এইটা আমাদের সিলেকশন পলিসির এই জিনিসটা চলতেই আছে। আচ্ছা সাগর, এই জিনিসটার ধারাবাহিকতায় যেটা তুমি মাঝখানে একবার বলছো যে আমি যদি এশিয়া কাপ খারাপ করতাম লোকজন আবার আমারই গালিগালাজ শুরু করতো, তো এই জিনিসটার ধারাবাহিকতায় তোমার একটা যেটা হচ্ছে যে লোকজন কতটা স্টার্স দেখে কতটা খেলা দেখে আমি জানি না, তোমার টেস্ট অ্যাভারেজ স্টিল আমাদের যারা ভালো ভালো ব্যাটসম্যান তাদের টেস্ট অ্যাভারেজের কাছাকাছি। আমরা বলি যে ইমরুল কায়েস ওর অ্যাভারেজ দেখেন, দেখেন না, অ্যাভারেজটাই আমাদের অনেক ভালো ব্যাটসম্যানের কাছাকাছি, 34 বা 33। না, আমার ওয়ানডের অ্যাভারেজ হচ্ছে 32 পয়েন্ট সামথিং। ওয়ানডে অ্যাভারেজ, ওয়ানডে টেস্টে ছিল 29। ওটা থেকে আমি যখন খেলতে গেলাম আপনার ইডেন গার্ডেনের টেস্ট ম্যাচ ইন্ডিয়া ইয়েটা গোলাপি বলে এটাতেই আমার কমে গেছে, 25 না 24-এ চলে আসছে। তো বেসিক্যালি দেখেন, আমি ওই গোলাপি বলের পিঙ্ক টেস্ট খেলা, ওই সিরিজ খেলা আমার কথাই না, আমার ওই সিরিজ খেলা। তাহলে আমি যদি না খেলতাম আমার অ্যাভারেজ থাকে 28 টেস্টে। তামিম হঠাৎ করে খেলার আগে বলছে তামিম যেতে পারবে না, আমাকে নিয়ে চলে গেছে। তো লাইফে কখনো গোলাপি বল চোখেই দেখি নাই, আর গোলাপি বলে টেস্ট ম্যাচ খেলতেছি। তো এখানে অনেকগুলা বিষয় আসলে ম্যাটার করে। মানুষ এখানে পাবলিক তো বোঝে না জিনিসগুলা, যে মনে করে যে আমার অ্যাভারেজ কেন কম। তাও খুব বেশি কম কই দেখেন, 32 ওয়ানডেতে অ্যাভারেজ আমাদের কয়জন ব্যাটসম্যানের? অনেকেই তো 100 ম্যাচ খেলার পরে তাদের অ্যাভারেজ 28 ছিল। আমাদের যারা সেরা ব্যাটসম্যান, কারো নাম করতেছি না আমি, কারো নাম করব না, তাদের অনেকের অ্যাভারেজ 24, 28। স্টিল এই টিমেরও যারা এখনও যারা ওয়ানডেতে খুব ভালো ব্যাটসম্যান তাদেরও আমি একটু আগেও দেখতেছিলাম অ্যাভারেজ অনেকে তোমার চেয়ে কম। হ্যাঁ, আমি তো এটাই বললাম যে আমার সাথে আমাকে বাদ দিয়েছে আমার থেকে বেটার অ্যাভারেজ নেওয়ার জন্য। এখন যদি মানে 90 ম্যাচ বা তারা যদি আমার অ্যাভারেজটা যদি ক্রস করতো ধরেন 40 ম্যাচ বা 50 ম্যাচের ভিতরে, দ্যাট মিনস তারা আমার থেকে অনেক বেশি ভালো খেলেছে। স্টিল তারা কিন্তু আমার অ্যাভারেজ বিট করতে পারে নাই। সো দ্যাট মিনস তাহলে কি হলো, আমি যদি আরও কিছুদিন খেলতাম তাহলে আমি অ্যাভারেজটা আরেকটু বাড়াতে পারতাম, আমার বাংলাদেশ দলকে আমি কিছু দিতে পারতাম। সো বললাম তো, অনেকগুলো জিনিস আসলে ম্যাটার করছে আমার কেরিয়ারে, যেটা শুধুমাত্র যে আমি আমার নিজেরও তো ধরেন অনেক সময় ল্যাকিংস থাকে, প্রত্যেকটা প্লেয়ারের কেরিয়ার কিন্তু দেখবেন আপ অ্যান্ড ডাউন থাকে, এটাকে আমরা ওভারকাম করার চেষ্টা করি, কিন্তু এটার জন্য আপনাকে সাপোর্ট দিতে হবে। আমার ক্রিকেট কেরিয়ারে আমি বলবো যে কোনো ভাই বলেন বা কোনো ম্যানেজমেন্ট বলেন, কারো কোনো দিন সাপোর্ট পাই নাই। এই জায়গাটা কি তোমাকেও আমরা সাকিবের মতো একটু বোকা বলতে পারি যে তুমি মানে জায়গা মতো সুসম্পর্ক রাখো না? বলতে পারেন, এটা 100%। এটা এই স্মার্টনেস আমার কাছে ছিল না, এই স্মার্টনেস তোমার কাছে ছিল না। এটা আমি যখন রিপোর্টিং করতাম তখন ফিল করতাম যে ধরো যাদের সঙ্গে আমি দেখতেছি যে এই লোকটার সঙ্গে তুমি যদি সুসম্পর্ক রাখো তাহলে তোমার এই পরিস্থিতি হয় না, তুমি সেটা করতে পারতেছো না। মানে তুমি শুধু তোমার সঙ্গে আমরা যারা মানে ব্যক্তিগত ভালোবাসার জায়গায় সম্পর্ক রাখতাম সেটাই রাখতাম, স্বার্থের সম্পর্কটা রাখতে পারো। আমি না আসলে মানে
আমাদের যে সাবেক বোর্ড প্রেসিডেন্ট ছিলেন পাপন ভাই, উনি যখন বেক্সিম করে এমডি ছিলেন, তখন বোর্ড প্রেসিডেন্ট ঢোকে নাই, তখন আমাদের বোর্ড প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে কামাল ভাই। তো আমি তখন আবাহনীতে খেলি, আমাকে কিন্তু পাপন ভাই যথেষ্ট মানে স্নেহ করতো, আমাকে ওনার অফিসে ডাকতো, মানে তখন আমাকে বলতো যে তুমি খুব ভালো, ওয়ার্ল্ড কাপে যখন আমি ভালো খেললাম তুমি আমাকে কন্টিনিউয়াসলি ফোন দিত, খবর নিত। বিশ্বাস করেন উনি যখন থেকে বোর্ড প্রেসিডেন্ট হয়েছে ওই দিন থেকে আমি ওনাকে কোনোদিন টেক্সটও দিতাম না, ফোনও দিতাম না, কারণ আমার নিজের কাছে লজ্জা লাগতো যে এই লোকটাকে আমি কেন ফোন দেবো, উনি ভাববে আমি ওনার কাছে প্রিভিলেজ নেওয়ার জন্য ফোন দিচ্ছি। সেম জিনিস ফারুক ভাই কিন্তু আমাকে যথেষ্ট মানে যে কোনো প্রোগ্রাম হলে আমাকে ডাক দিত। যখন থেকে বোর্ড প্রেসিডেন্ট হয়েছে আমি ফোন দেওয়া বন্ধ করে দিচ্ছি, কারণ একটা মানুষের মানে কি বলে ক্যারেক্টার বলেন স্ট্র্যাটেজি এক রকম, আমি ওই বেনিফিটগুলো নিতে পছন্দ করি না। আমার কথা হচ্ছে যে আমি আমার ট্র্যাকে থাকবো, আমি খেলতে থাকবো, আমি যদি খারাপ খেলে অটোমেটিকলি আমি কিন্তু সরে যাব। আমি কাউকে আমার মানে কেরিয়ারের জন্য কাউকে তো আমার খোসা মানে এত তেল দেওয়ার দরকার নাই না। আইডিয়াল সিচুয়েশন তো তাই হওয়া উচিত যে আমার কাজ হচ্ছে আমি একমাত্র যেটা করব সেটা হচ্ছে ভালো খেলা, সেই চেষ্টাটা করব, সেটা ভালো পারলে ঢুকবো, না পারলে বাদ পড়ে যাব। কিন্তু আমাদের এখানে তো একটু ইকুয়েশনটা আলাদা। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এই যে তুমি একটু আগে বলতেছিলে 2019 থেকে 21 এই টাইমটায় তোমার পারফরমেন্স সেরাটা দিতে পারতা তুমি ন্যাশনাল টিমকে। এই বিষয়টা আমরা কয়েকজন ক্রিকেটারের ক্ষেত্রে দেখছি, যেমন রাজের শেষ দিকে দেখছি, রাজ যখন সত্যিকারের লঙ্গার ভার্সন বোলিং দুর্দান্ত করতেছে, বা আবির খানিকটা হলেও, আবিরও একটা সময় বেশ ভালো লঙ্গার ভার্সনে খেলতেছিল, তুষার তো বেশ কয়েক বছর দারুণ খেলছে। এইটার সাইকোলজি কি যে বুড়ো হয়ে গেছে ধরে নেওয়া খুব দ্রুত আমরা বাতিল করে দেই যে না ওরা আবার ভালো করতেছে, কিন্তু আমরা ফিরেও তাকাই না যে না আর ওদের ডাকবো না। এটা আমি বলবো প্রথমত সব থেকে বড় ব্যর্থতা আমাদের সিলেক্টরদের যারা ছিলেন, এদের ভিতরে কিছু জেলাসি কাজ করেছে। যেটা হচ্ছে ধরেন আমি শাহরিয়ার নাবির সাথে খেলেছি, আমি তুষার ইমরানের সাথে খেলেছি, আমি তো রিটায়ার নিয়ে নিয়েছি, ওরা কেন ক্রিকেট খেলবে? ইট ইজ ভেরি মানে আমি বলবো যে একটা ন্যারো থিঙ্কিং। তো এই ধরনের কাজ তারা করেছে। এবং আপনি দেখেন যে তুষার ইমরান যে টাইমে খেলতেছিল তার লাইফের পিক ফর্ম, আমরা কি পারতাম না তুষার ইমরানকে একটা টেস্ট ম্যাচ খেলাই দেখতাম যে ও কি অবস্থা? আমরা কত প্লেয়ারকে তো খেলাইলাম, এমন না যে তুষার ইমরানের ক্যাপাবিলিটি নাই। একটা দলেও ডাকা হয় না তখন। আমার মনে আছে 55 জন ক্রিকেটার ডাকা হয়েছিল, একটা রিপোর্ট করছিলাম আমি। তুষার যখন একদম ওই যে প্রতি বছর হাজারের কাছাকাছি বা হাজারের উপরে, সারিয়ার নবী তো সেম, সারিয়ার নবী নাইম ইসলামের কথা বলেন, নাইম টেস্টে এসে লাস্ট টেস্ট ম্যাচে সে 100 করছে, শুধুমাত্র ব্যক্তিগত মানে আক্রোশের কারণে তার ক্যারিয়ারটা শেষ করে দিল। তাহলে আপনি আমারে বলেন তাহলে একদম মানে ব্যক্তিগত সম্পর্ক, যাই হোক সেগুলো না বলি। এই যে ব্যাপারটা কি অদ্ভুত, তুষারকে 55 জনে ডাকা হলো না, তোমাকে ডাকা হলো না। মানে অন্যান্য দেশে যেখানে আমরা দেখি যে একটু সিনিয়র হয়ে যাওয়ার পরে, তুমি যে কথাটা বললে খুব গুরুত্বপূর্ণ, যে এর পিছনে তো অলরেডি আমি কোটি টাকা খরচ করে ফেলছি, সেই টাকাটা রিটার্ন নেই এখন, সেইটা না করে উল্টে তাদেরকে একদম লিস্টের বাইরে রাখা, আর যত পারো নতুন করো, রিফ্রেশ। আলটিমেটলি দেখেন বিগত 25 বছর ধরে নতুন করতে গিয়ে কিন্তু আমরা টেস্ট ক্রিকেট সেট আপ করতে পারি নাই। আমাদের টেস্ট ক্রিকেটের টিম থাকতো, আমি বলেছিলাম এক সময় যে যখন শাহরিয়ার নেভেজ রিটায়ার করছে, যখন নাইম ইসলামকে বাদ দেওয়া হয়েছে, ওই সময় মার্শাল আইবকে আমরা ইউজ করতে পেরেছি না? মার্শাল আইবের যে কোয়ালিটি স্পিন খেলা, আমরা তাকে 3 নম্বরে ব্যাটিং করেছি, ও তো 3 নম্বরে ব্যাটসম্যান না। এই ফলগুলা কাদের? আমাদের ম্যানেজমেন্টের। তো আমার কথা হচ্ছে যে আপনি কিছু ছেলেকে এত বেশি প্রিভিলেজ দিচ্ছেন যে তাকে টিমে রাখার জন্য ওপেনিং থেকে শুরু করে নাম্বার 7 পর্যন্ত ব্যাটিং করাচ্ছেন, যে তাই ভাই কোনো রকম রানটা করে তুই টিকে থাক। আর কিছু মানুষকে আপনি চাচ্ছেন যে তাকে বাদ দিব কীভাবে, উপরে ব্যাটিং কর। তার মানে কি আপনি তো এখানেই তো আপনার বৈষম্য আপনি তৈরি করে দিচ্ছেন আপনি টিম সিলেকশনে। সো এই জন্যই আমাদের বাংলাদেশ টেস্ট টিম রেডি হয় নাই। এবং আপনি যদি প্রপারলি যদি আপনি সিলেকশন করেন, একটা টেস্ট টিম ভালো করতে 3 বছর বেশি লাগে না, 2 থেকে 3 বছর আপনার টেস্ট টিম দাঁড়ায় যায়, সেট হয়ে যায়, কিন্তু আমরা করতে পারি না। এই জন্যই 2025 সালে এসেও আমাদের ক্যাপ্টেনদের বলতে হয় যে আমরা তো ইনএক্সপিরিয়েন্স টিম, একটু সময় লাগবে। তোমার পার্টনার ক্যাপ্টেন অবশ্য, যাই হোক সেটা মজা করতেছি। একেবারে শেষ দিকে চলে আসছি, তোমার আটকাবো না করে অনেকক্ষণ আটকাইলাম। একটু দর্শকদের জানায় রাখি, একটা পারিবারিক প্রতিশ্রুতি থাকার পরেও কিন্তু আমাদের সঙ্গে একটু সময় দিচ্ছে ইমরুল কায়েস, তো আমরা দ্রুত শেষ করে দেবো। ইমরুল, একটা জিনিস একটু ফানের জায়গায় যাই, তোমাকে নিয়ে ফেসবুকে অনেক মজা হয়।
সবটাই যে অ্যাটাক করে তা না, এটা আমি দেখি কিছু আছে এর ভিতরে একটু ভালোবাসা মিশ্রিত ব্যাপারও আছে, যে তোমার নাম্বার 75 ওটা নিয়ে ওরা নানা রকম গাণিতিক মজা টজা করে, আবার কিছু আছে সত্যি সত্যি অ্যাটাক করতে চায়। এগুলো ওভারঅল কিভাবে নাও এই যে সোশ্যাল মিডিয়া? আমি দেখি না এগুলা, ও তুমি দেখোই না? একদমই ফলো করি না। যদি দেখি মানে আমি ফেসবুক ইউজ করি, আমার খুব লিমিটেড কিছু আমার ফ্রেন্ড সার্কেল আছে, ওকে, ওদের নিয়ে যখন দেখি কোনো পেজ আমাকে নিয়ে লিখছে বা আমি পড়ি না, আমি জাস্ট ওটা ডিলিট করে হাইড করে দিই, কারণ আমি জানি যে এটাতে আমি যদি পড়ি এখানে 5টা নেগেটিভ কথা আসবে, সেটা আমার মাথায় কাজ করবে। ওকে, সো ওই মানুষগুলো আমাকে হেল্পও করবে না, আমার লিখে আমার ক্ষতিও করতে পারবে না। সো এগুলো আসলে এত বেশি আমি করি না, কারণ আলটিমেটলি মানুষের কথাতে তো আর মানুষের ক্যারিয়ার বা আমি এখানে আসি নাই মানুষের কথাতে, আমি এসেছি আমার কাজ দিয়ে, আমি আমার মেধা দিয়ে। সো আমি ওভারনাইট এখানে চলে আসি নাই, আজকে তৈরি হই নাই। আমি ওভারনাইট ওদের কথা মতো আমি মানে এখান থেকে সরে যা বান্দা না। বাহ বাহ বাহ। লাস্ট প্রসঙ্গ সেটা হচ্ছে তোমার একাডেমি, ইমরুল কায়েস একাডেমি, এটা মেহেরপুরে করছো। আমার প্রথম যেটা জানার ইচ্ছা যে সবাই সাবেক ক্রিকেটাররা আমাদের এখানে বেশি একটা একাডেমিতে ঝোঁকে না, যার ঝোঁকে সেটা ঢাকায়। তুমি সেই মেহেরপুরে গিয়ে একাডেমি করলে, ওখানে লোকেদের নিশ্চয়ই এত পে করারও সামর্থ্য নেই, ওইটা দিয়ে লাভ করতে পারবা এটা আমি বিশ্বাস করি না। এইটার কারণটা কি? দেখুন, আমি মেহেরপুরে একাডেমিটা করার উদ্দেশ্য এটাই ছিল যে ওখানে একটা ইনডোরও কিন্তু করা হয়েছে, আমি করি নাই, আমাদের জেলা থেকে উপজেলা থেকে একটা মানে সরকারের থেকে একটা বাজেট আমরা নিয়ে আমরা একটা ইনডোর করে ফেলেছি, মাঠও সুন্দর বানাইছি। তো আমি বোলিং মেশিন দিয়েছি ওখানে, আমি বল টল, আমি যখন ন্যাশনাল টিমে খেলতাম তখন আমি ট্যুরে যেতাম, ট্যুরে গিয়ে আমি ওদের জন্য বল বিভিন্ন জিনিসপত্র আমি এনে দিতাম, কারণ আমি জানি ওখানে আমি থাকতে পারবো না, ছেলেরা যাতে প্র্যাকটিস করতে পারে ওখানে, কারণ আমি এটা স্ট্রাগল করেছি। আমি মেহেরপুর থেকে খেলার জন্য অনেক জায়গায় আমি মানে চেষ্টা করেছি, বিকেএসপিতে চান্স নেওয়ার জন্য বিভিন্ন জায়গায়। আমি দেখছি যে এখান থেকে যদি কিছুটা ছেলেপেলে ফ্যাসিলিটেড হয়, তারা হয়তো একদিন অ্যাটলিস্ট খুলনা ডিভিশন টিমে খেলতে পারবে, খুলনা ডিভিশন থেকে হয়তো একদিন ন্যাশনাল টিমে ঢুকতে পারবে বা ঢাকা ক্লাব ক্রিকেটটা খেলতে পারবে। তো যদি আমি মানে মেহেরপুরের ছেলে হিসাবে যদি আমি এই কাজটা না করি, আমি ওদের কাছে অপরাধী থাকবো। বাহ। তো এটা আমার কাছে একটা লাগছে। এবং আপনি দেখবেন আমি যখন প্রথম ন্যাশনাল টিমে চান্স পাই, মানুষ অনেক হাসাহাসি করছে যে ও তো নিজেই কেবল আপাতত ন্যাশনাল টিমে খেলছে, ও কেন একাডেমি বানাইছে। তো তখন আমি একটা প্রথম উদ্যোগ নিয়েছিলাম একাডেমি, ওটা বন্ধ হয়ে গেল। এরপরে আবার আমি শুরু করলাম আমার ওখানে কিছু ফ্রেন্ডদেরকে নিয়ে, যে বললাম তোরা শুরু কর, আমি তোদের যত রকম হেল্প লাগে আমি দেওয়ার চেষ্টা করব, স্পন্সর থেকে শুরু করে অনেক রকম চেষ্টা করেছি। আসলে প্রবলেম হচ্ছে আমাদের মেহেরপুরের মানুষের ছেলেপিলের মেন্টালিটি। এখন আপনি জানেন এখন মোবাইল, এতে এত বেশি সারা দেশে মানে আমি ওটার কথা বললাম যে ওদেরকে বাসার থেকে নিয়ে এসে প্র্যাকটিস করানোর মতো একটা অবস্থা হয়ে গেছে। তো এটা আমার রেসপন্সিবিলিটি না, আমার কাজ হচ্ছে আমি একটা জায়গা আমি ক্রিয়েট করে দিব, তোরা তোদের নিজের উদ্যোগে এখানে প্র্যাকটিস করবি। তো আলহামদুলিল্লাহ একটা না দুইটা ছেলে এখন আমার একাডেমির থেকে প্র্যাকটিস করে সে খুলনা ন্যাশনাল আন্ডার 17-এ ঢুকছে, লেগ স্পিনার ব্যাটসম্যান, শাহানুর নাম ওর নাম। আচ্ছা আচ্ছা, ও ঢুকছে, আমি যখনই শুনি ওর কথা খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা। তো এটাই আমার বড় জিনিস যে একটা ছেলেতন্ত্র তো এখান থেকে তৈরি আসছে। কিন্তু এই জিনিসটা যদি আমি যতদূর বুঝি যে এটা তোমার ব্রেক ইভেনে থাকবে না, এটাতে তো আমি না, এখানে তো আমার কোনো আমরা তো ফ্রি, আমরা তো কোনো টাকাও নিই না। ও টাকা নাও না? না 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 না। কিন্তু সেক্ষেত্রে কি দীর্ঘদিন চালানো কঠিন হয়ে যাবে? চালানো কঠিন বলতে হচ্ছে, দেখেন আমরা এখানে কিছু জিনিস আমরা করেছি, এখন টাকাও নেওয়া বলতে হচ্ছে যে খুবই মিনিমাম দেখা যাচ্ছে 15 থেকে 20 টাকা আমরা উঠাই মাসে। এতে কি হয় যে মেনটেনেন্স যারা মানে মানে গ্রাউন্ডসটা তো মেনটেন করতে হয়, ওদের একটা গ্রাউন্ডসম্যানকে হয়তো বা আমরা মাস শেষে 2000 বা 4000 টাকা দিই, কোচ তাদের বেতন ফ্রি, তারাও মানে অনেক ডেডিকেশন নিয়ে কাজ করে যে না আমরা অ্যাটলিস্ট বিকেলে বসে থাকি, মাঠে গিয়ে ছেলেগুলোকে কিছু আচ্ছা আচ্ছা করাই। মানে তোমরা সবাই ভলান্টিয়ারিলি করো জিনিসটা। বাহ বাহ। তুমি এর মাঝে কোথায় যেন বলতেছিলা যে একটা ড্রিম আছে যে সাকিব বা তোমার যারা ন্যাশনাল কলিগ তারা একদিন তোমার ওই একাডেমিতে গিয়ে সেশন নেবে, কথা বলবে, এরকম? এটা আমার ইচ্ছা আছে অস্ট্রেলিয়াতে করা। আপনি শুনছেন আমি রিসেন্টলি অস্ট্রেলিয়া মুভ করতেছি। হ্যাঁ, তুমি শেন ওয়াটসনের সঙ্গে বোধহয় ওই প্রসঙ্গে আসতে চাচ্ছিলাম, শেন ওয়াটসনের সঙ্গে বোধহয় আমি রিসেন্টলি চলে যাব অস্ট্রেলিয়াতে। তো ওখানে প্ল্যান হচ্ছে যে আমি একটা ক্লাবে খেলবো, প্রিমিয়ার গ্রেডে খেলতেছি। ওকে। প্লাস ওখানকার ব্যাটিং কোচ হিসাবে আমি থাকবো। তো আমি ওখানকার ফ্যাসিলিটিস বলেন সব কিছু আমি ইউজ করব। প্লাস আমি দেখলাম যে বাঙালি হিউজ কমিউনিটি সিডনিতে, মানে প্রবাবলি 50 to 60 টিম আছে, বাঙালি টিম, অনেক লিগ হয় ওখানে। সে কি?
হ্যাঁ, অনেক ক্রিকেট খেলা হয়, অনেক সারা বছর খেলা হয়, যেহেতু সিডনি মানে অস্ট্রেলিয়ান সামারটা অনেক বড়। তো সেই থেকে বাঙালি অনেক ছেলে বাবা মা তারা আগ্রহী যে অ্যাটলিস্ট ইমরুল ভাই আপনার কাছে আমার ছেলেকে দিলে আমার ছেলেটা খারাপ কিছু শিখবে না, ভালো কিছু শিখবে। তো তারা অনেক কিছু তারা ভেরি মাচ তারা ইন্টারেস্টেড যে আমার কাছে প্র্যাকটিস করাবে। এবং ওভারসিজ ছেলে যারা ফরেনারদেরকেও চেষ্টা করবো, এশিয়ান ইন্ডিয়ান এরা যদি ডেফিনেটলি আমি চেষ্টা করবো ওদের ট্রেনিংটা করানো। তো ওয়াটসনের সাথে আমার একদিন দেখা হলো, আমি ওকে বললাম যে করবো, তো ও আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছে যে তুমি করো, তোমার যদি কোনো হেল্প লাগে আমি ডেফিনেটলি আমি তোমার পাশে থাকবো। বাহ, সো এটা নিয়ে আসলে আমি যাচ্ছি সামনে এই 28 তারিখে আমার যাওয়ার কথা, ওখানে যে আস্তে আস্তে দোয়া করেন যেন আমি সেট আপটা করতে পারি। তাহলে আমি ইনভাইট করবো সাকিবকে, আমি ইনভাইট করবো তামিমকে, মুশফিককে, আয় আমার একাডেমি তাই এসে। এখন তার প্র্যাকটিসের কিছু না, অ্যাটলিস্ট ঘুরে যায়, বাচ্চাদেরকে একটু কথা বলে যায়, ইন্সপায়ার করে যায়। অনেক বাঙালি ছেলেরা আছে যারা সাকিবকে দেখে নাই সামনাসামনি, তারা যদি একাডেমিতে দেখে তারা অনেক অনেক এক্সাইটেড থাকবে, অনেক এক্সাইটেড হবে। কিন্তু তুমি অস্ট্রেলিয়া চলে গেলে তোমার এখানকার বিজনেস এই ব্যাট এগুলা আমাদের তো আমরা পার্টনার 4 জন, সো বাকি পার্টনারগুলো তারা আছেন এবং আমাদেরটা মানে বিজনেসটা আমি ওখান থেকে মনিটরিং করছি। যেমন এখানে আমি ঢাকা থেকে বিজনেস দেখতেছি, সেম জিনিস রাজশাহীতে আজকাল তো অনলাইনে সব কিছু। সো মানে ডিসিশন সবথেকে গুড থিং হচ্ছে আমাদের বিজনেসের ডিসিশন মেকিং করি আমি, যেটা আমি মিরাজকে রেসপেক্ট দিই বা আরও যারা আমাদের পার্টনার আছে তাদেরকে। কারণ পার্টনারশিপ বিজনেসে আপনি যদি মানে রেসপেক্ট না দেয় বা একটা ডিসিশন যদি আরেকজন নিয়ে ফেলে, আপনি যদি না অ্যাকসেপ্ট করেন তাহলে ডিফিকাল্ট বিজনেস করা। তো এই দিক থেকে আমি বলবো লাকি যে আমি ওরা আমার কথা যেটাই বলি না কেন তারা মানে অ্যাকসেপ্ট করে নেয়। আচ্ছা, আমরা একদম শেষ যে প্রসঙ্গটা সেটা হচ্ছে যে ইমরুল কায়েস বাংলাদেশে তার একটা বিজনেস থাকতেছে, আরও হয়তো এনগেজমেন্ট থাকতেছে, একটা ছোট্ট একাডেমি মেহেরপুরে থাকতেছে, কিন্তু অস্ট্রেলিয়া যখন চলে যাবে, অস্ট্রেলিয়া সেটেলড হবে, বাংলাদেশের ক্রিকেটের কি একটা দাবি থাকবে না ইমরুল কায়েসের উপরে? সেটা দেখুন, ফেরত পাবো আমরা? আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন। যেহেতু বাংলাদেশ আমাকে অনেক কিছু দিয়েছে, আমার এজ এ ক্রিকেটার হিসাবে আমাকে সারা বিশ্বে মানুষজন চেনে, যতটুকু চেনুক না কেন, যতটুকু খেলতে পেরেছি এটা আমি মনে করি অনেক লাকি। তো অবভিয়াসলি বাংলাদেশে কি আমার দেওয়ার অবশ্যই ইচ্ছা আছে। আমি এখন চাইলে আমি বিসিবি কোচিং লাইনে আমি বা যে কোনো জায়গায়, যেহেতু স্টিল আমি প্রিমিয়ার লিগ খেলতেছি, সো আমি যে কোনো কোচিং প্রফেশনে আমি যেতে পারি, কিন্তু আমি এটা করতে চাই না। আমি চাই আমি বাংলাদেশ ক্রিকেটে তখনই ফিরবো যখন আমি প্রপারভাবে জ্ঞানটা নিব, ওকে, একদম হাই স্ট্যান্ডার্ডের জ্ঞান নিব, কোচিং এক্সপিরিয়েন্স আমি নিব। কারণ আপনারা জানেন যে ক্রিকেট অস্ট্রেলিয়া হচ্ছে সব থেকে আপগ্রেডেড একদম সব কিছু। সো ওদের কাছ থেকে যদি আমি ভালো কিছু শিখতে পারি, ওই জিনিসটা যদি ভবিষ্যতে আমাদের দেশে আমি দিতে পারি, আমি মনে করব আমি সব থেকে বেশি মানে যেটা এখন বুলবুল ভাই করতেছে, আমি মানে লাকিয়েস্ট পারসন হব। আর তাহলে তুমি যাওয়ার জন্য যাচ্ছ না, আসার জন্য? অবভিয়াসলি দেশকে তো আমার দেওয়ার তো অবশ্যই কিছু ইচ্ছা আছে, দেশকে কে না দিতে চাই, দেশের সার্ভিস কে না দিতে চাই। সেটাই অসাধারণ। সাগর, আমরা হয়তো আরও লম্বা করতে পারতাম গল্পটা, কিন্তু যেহেতু তোমার একটা পারিবারিক কথা দেওয়া রয়েছে, আবার নিশ্চয়ই কোনো এক সময় আমি আশা করি তোমাদের বন্ধুদের 2-3 জনের নিয়ে একসঙ্গে বসে একটা গল্প হবে। আজকে অনেক ধন্যবাদ সাগর আমাদের সঙ্গে জয়েন করার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আজকে একটু কম সময় হলেও বললাম, এবং কতগুলো বিষয় তো আমার ধারণা যে এর আগে আপনারা সেভাবে শুনতেই পারেন না। সাকিবরে নিয়ে কতগুলো অসাধারণ বিষয় আসলো, বাংলাদেশের ডোমেস্টিকে কি হয় সেগুলো কম বেশি আসলো। আমরা এরকম গল্প আরও শুনবো, আরও পরবর্তী পর্বে এরকম অন্য কারো কাছ থেকে গল্প শোনার অপেক্ষায় থাকলাম। তার আগ পর্যন্ত ইমরুল কায়েসকে অনেক ধন্যবাদ এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ।